প্রফেশনালিজমের মধ্যে আমরা না নিতে পারি, তাহলে কিন্তু তারা দে উইল বি ইন দ্য লং রান উইল বি ভ্যানিশ। এবং শুধু কি তাহলে বড় বড় ইন্ডাস্ট্রিগুলি টিকে থাকবে? তাদের সহায়ক ইন্ডাস্ট্রি কিন্তু এএসএমই, এবং এএসএমই যদি টিকে না থাকে তাহলে বড় বড় ইন্ডাস্ট্রিও টিকে থাকাটাও দুরূহ হয়ে যাবে, আমার যেটা মনে হয়। তো এটাই আমার একটা বলার ব্যাপার। তো এই জন্য এই এসএমই গুলির কিভাবে আমাদের এই জিনিসগুলির ভিতরে নিয়ে আসা যায়, তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা থাকা দরকার। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমাদের যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি হলো যে হোয়াইট কালার জব করবো, আমরা পরিশ্রম করতে চাই না। আমরা যারা ইঞ্জিনিয়ার, যারা টেকনোলজিস্ট, যারা ফ্যাশন ডিজাইনার, যারা মার্চেন্ডাইজার, তাদের মধ্যে একটা ভাব হলো যে আমি বাইং হাউসে চাকরি করি, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমার মানসিকতাটা খুবই কম, বিশেষ করে বর্তমান কালের যে ইয়াং জেনারেশন বা ইয়াং গ্রাজুয়েট। যেমন আমরা যখন আগে দেখতাম আমাদের সিনিয়র যারা ছিল তারা যথেষ্ট পরিশ্রম করে মানুষ হয়েছে। এবং আমি যদি দু একটা উদাহরণও দিতে পারি, আমাদের যে জামাল, এই যে সাশা ডেনিমের, সে বিদেশিদের সাথে ফ্লোর ক্লিন করছে। নাও হি ইজ দ্য সিইও অফ দি সাশা ডেনিম ফ্যাক্টরি। তো পরিশ্রম তো করতে হবে। আমি কাজ যদি শিখতে হয়, আমি কিন্তু আমার নিচের থেকেই আমার কাজ শিখে শিখে আমার উপরে উঠতে হবে, এবং আমার অ্যাবিলিটি দেখাইতে হবে, আমার কন্ট্রিবিউশনটা দেখাইতে হবে ইন্ডাস্ট্রিকে, যে আমি এই কন্ট্রিবিউটটা আমি করতে পারি। দেন আমি কিন্তু ক্লেম করতে পারি যে আমি ক্যাপাবল অফ ডুইং সামথিং বেটার দেন আদার্স। বা অন্য বিদেশি যারা আমাদের এখানে প্রতিষ্ঠানগুলিতে কাজ করে, তাদের থেকে আমি অনেকাংশে আমি পজিটিভ রোল প্লে করতে পারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাই ইন্ডাস্ট্রি। তো এই জিনিসগুলি আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের খেয়াল রাখা দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে আমার একটা টার্গেট ধরে আগাইতে হবে, যে আমি এই ভয় পাইলে তো হবে না, যে একটা সমস্যা হয়েছে, এই সমস্যার জন্য যে আমরা একেবারেই শেষ হয়ে যাব, ইট ইজ নট লাইক দ্যাট। এই সমস্যা কিন্তু আরেকটা অনেক কিছু একটা সুযোগও সৃষ্টি করেছে, অনেক কিছু আই ওপেনিংও করেছে। বিশেষ করে যদি আমি ভার্চুয়াল প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, আমরা সকলেই কিন্তু এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে ইউজ টু হচ্ছে, যেটা হয়তো আমরা চিন্তাও করি না যে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে এইভাবে এগিয়ে নিতে হবে। এবং ইন্টারনেট, আইওটি, ইন্টারনেট অফ থিংস এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাও ইট। এবং ইয়াং জেনারেশনের এই জিনিসগুলির প্রতি বেশি বেশি করে জানা দরকার। হ্যাঁ, যে এই তাদের অ্যাবিলিটি গুলি অর্জন করা দরকার। তাতে করে কি হবে, তারা যে বেসিক যে এডুকেশন, তাদের যে বেসিক যে ধারণা, বেসিক যে নলেজ সাবজেক্টের, সেটা তো নিতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দিস স্কিল মাস্ট হ্যাভ উইথ দ্যাট প্রফেশন। পরে তার এই একটা ব্যালেন্স হয়। আর তা নাইলে পরে কি হবে, যে জব অ্যাভেলেবিলিটি, তার যে চয়েস, যে আমার যারা সেক্টরের এমপ্লয়ার, চয়েসের তার তো ন্যারো হয়ে যায়, বা এমপ্লয়াবিলিটির ব্যাপারেও তার ওই ওয়াইডার এমপ্লয়াবিলিটির ব্যাপারটা থাকে না। তো সেই জন্য এই জিনিসগুলিতে মানে আমার কথা হলো যে আমার ভার্সেটাইল হইতে, নট অনলি আমি খালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যদি স্পিনিং এর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকবো, নট অনলি দ্যাট, আমার স্পিনিং তো আমি পড়লাম আমার নলেজের জন্য, আমি যখন পড়াশোনা করলাম ডিগ্রির জন্য, কিন্তু তারপরে এইটা অ্যাপ্লিকেশন বা আদার্স এরিয়াগুলি যে টেক্সটাইল সেক্টরের যেমন আছে, সেগুলি তো আমার নজর দিতে হবে। আমার নজর দিতে হবে আমি কনস্ট্রাকশন কিভাবে আরো মিনিমাইজ করে যে আমি একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারি। হ্যাঁ, যে আমি যদি মনে করেন যে আমার কি সিমেন্ট বালু হিসাব নিকাশ এগুলির বেলায়ও আমার, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সেই জিনিসগুলি তো আমার খেয়াল করা দরকার। আমি মেইনটেনেন্সকে আরো কত ইফেক্টিভ করতে পারি, আমি আমি কি শুধু জাপানি পার্টস দিয়েই আমি আমার যে টুজলার বা আমার এই যে জাপানিজ যে মেশিনগুলি, এবং ইভেন কম্পিটেবল অনেক পার্টস আছে, যে পার্টসগুলি দিয়ে আমরা হয়তো ওইটাকে ভালোভাবেই চালু রাখতে পারি। হ্যাঁ, যেটার হয়তো দাম জাপানি পার্টস থেকে অনেকাংশে কম হইতে পারে। তো সেই জন্য এই জিনিসগুলিতে আমাদের যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে পরে আমরা নিশ্চয়ই এটাকে সার্ভে করতে পারবো। এবং ইন্ডাস্ট্রি যেভাবে চলছে, এবং আমি যদি ভালো ম্যাটেরিয়াল দিয়ে ভালো জিনিসই বানাই, তাহলে তো হোয়াট ইজ দ্য ইউজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি? আমার তো এই টেকনোলজি জানতে হবে, এই ইঞ্জিনিয়ারিং জানতে হবে,
যে আমি কিভাবে MCQ5 বা MC5 বা ওই যে শঙ্কর ইউজ করে আমি কিভাবে ভালো কোয়ালিটির 40 কাউন্ট বানাইতে পারি, নাকি আমি ওই যে রাশিয়ান গিজা বা রাশিয়ার ওই যে আমার রিগাস তুলা দিয়ে 118 দিয়ে আমি 40 কাউন্ট বানাইলে কত ভালো রেজাল্ট। এই জিনিসগুলিতে আমাদের যাইতে হবে, যাতে আমার মেশিনের অপটিমাইজেশন করতে হবে, মেশিনের কোয়ালিটি কন্ট্রোল কোন সেটিং এ কতটুকু ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কোন ফাইবারটা কিরকম ভাবে চলে এবং MCQ5 এ কেমন ভালো চলে সেটা অ্যানালাইসিস করেই আমার আগাইতে হবে। যেমন আমার উদাহরণ আমি দিতে পারি, আমি যখন বেক্সিমকোতে চাকরি করতাম এবং বেক্সিমকোতে যারাই চাকরি করতো, মাহবুব মিল্টনও চাকরি করছে, এবং বেক্সিমকোর একটা কালচার ছিল ইন্ডাস্ট্রিতে অ্যানালাইসিস, যত বেশি অ্যানালাইসিস করতে যায় কত র মেটেরিয়াল আমরা অ্যানালাইসিসে আমরা ইউজ করেছি, হ্যাঁ, যেটা আমাদের পরবর্তী অপটিমাইজেশনে, মেশিন অপটিমাইজেশনে, কোয়ালিটি অ্যাচিভমেন্টে খুব বেশি কাজ করেছে। তো সেই জিনিসগুলি যদি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং এই প্ল্যাটফর্মগুলি যদি তৈরি করা যায়, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের একটা প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রিগুলিতে, তাহলে পরে এইটা ইন্ডাস্ট্রির জন্য খুবই সুফল বলে আসবে। আমার মনে আছে আমি 2000 সালে ইন্ডিয়া অনেকগুলি 15 দিনের ভিজিট আমরা করেছিলাম। আমরা 5 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সাথে মার্কেটিং এর কিছু লোকজন ছিল বেক্সিমকোর। আমরা আমাদেরকে সোহেল রহমান বললেন যে আপনারা যান, যে দেখেন ইন্ডাস্ট্রিগুলি দেখে আসেন, ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি কিভাবে চলতেছে আর আমরা কিভাবে চালাই। তো তখন আমরা দেখলাম যে প্রত্যেকটা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলিতে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ইউকিউ, সেগুলি সবগুলিতেই কিন্তু এই যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে মিনিমাম মাস্টার্স লেভেলের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কাজ করে। ইভেন সাম ইন্ডাস্ট্রিতে পিএইচডি লেভেলের লোকজনও এই রিসার্চ অ্যানালাইসিস এবং ইন্ডাস্ট্রিতে ভালো ভালো পজিশনে কাজ করছে। তো তাতে করে তাদের আউটপুটও ভালো হচ্ছে, তারা অনেক। তখন কিন্তু আমরা এই যে আমরা কিন্তু দেখবেন আমাদের দেশে যত মেশিনারি বাংলাদেশে আছে, গার্মেন্টসে বলেন, প্রাইমারি টেক্সটাইলে বলেন, উইভিং বলেন, সবকিছুতে, ডাইং ফিনিশিং এ বলেন, ব্র্যান্ড মেশিন। কিন্তু আমরা ইন্ডিয়াতে এই ব্র্যান্ডেড মেশিন দেখি না। আমরা টুজলার ইউজ করি, আমরা রেইটার ইউজ করি, কিন্তু ওরা ইউজ করে কি ওই ট্রুম্যাক, তারপরে লক্ষ্মী রেইটার, ওগুলি জয়েন্ট ভেঞ্চারের প্রজেক্ট। তারপরে আমরা টয়োটা ইউজ করি 100% জাপানি, কিন্তু তারা টয়োটা ইউজ করতেছে না, সেখানে অন্য মেশিন টয়োটার প্যাটার্নের মেশিন ইউজ করে ইন্ডিয়ান। তো তাতে করে দেখা যায় তারা কিন্তু কোনো অংশে আমাদের তুলনায় কোয়ালিটির দিক থেকে খারাপ না। এই যে দেখেন, আমরা যদি এখন ওভারঅল চিন্তা করি বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান সুতার কোয়ালিটি কতগুলি ক্ষেত্রে দেখেন যে কোন লেভেলে আছে, এবং আমরা প্রাইসের দিক দিয়ে দেখেন তারা কোন লেভেলে আছে। আমরা অনেক সময় বলি যে ইন্ডিয়ান সুতার জায়গায় আমরা টিকতে পারতেছি না। ইন্ডিয়ান সুতার কাছে আমাদের যারা স্পিনার বা যারা স্পিনিং ইন্ডাস্ট্রি, প্রচুর পরিমাণে বাল্ক স্টক হয়ে গেছে, বিক্রি হচ্ছে না, এরকম কিছু কিছু সময় আমরা দেখেছি। তো এই জিনিসগুলিতে আমাদের হাত দেওয়া দরকার, আমাদের অ্যানালাইসিস করা দরকার, আমরা কোন পর্যায়ে আছি, কি করণীয় আছে, এবং আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নাই। আমরা একটা টেক্সটাইলের উপর দাঁড়াইয়ে আছে অর্থনীতি, পুরোপুরি টেক্সটাইল এবং গার্মেন্টস এর উপরে। পুরো অর্থনীতিটা টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের উপর দাঁড়িয়ে আছে। এই একটা সেক্টরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই একটা সেক্টরের উপর যদি নির্ভরশীলতায় আরো সক্ষমতা অর্জন করতে হয়, তাহলে পরে আমাদের এগুলি ছাড়া তো বিকল্প নাই। আমরা উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, এবং একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং তো হওয়া দরকার। এই 50 বছরে একটা 10 বছরের এই টেক্সটাইল সেক্টরের জন্য কোনো প্ল্যানিং হয় না, আমার তো মনে হয় হয়েছে কিনা, আমি আই এম ডাউট। এই জিনিসগুলি আমাদের মানে করা দরকার, এবং এইটা যত বেশি বেশি করে আমরা এইভাবে চিন্তা ভাবনা করতে পারবো। এবং আমি তারেক আমিনকে যথেষ্ট ধন্যবাদ দেই, যদিও অনেক সময় সে চেষ্টা করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই জিনিসগুলি নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করে দেয়। আজকেও সেরকম একটি কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে তারেক আমিন, তাকে অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে ধন্যবাদ দেই যে ওই একটি যে মডেলগুলি তৈরি করছে, যে ইন্ডাস্ট্রি
বিভিন্ন প্রবলেমগুলি নিয়ে যে প্রজেক্টগুলি টেক্সটাইল ট্যালেন্ট হাল বলে যে একটা প্রোগ্রাম তার আছে টেক্সটাইল টুডের, এই প্রোগ্রামের মাধ্যমে এই যে এখন এইবারের যে তার পলিসি যে প্ল্যানিং, এইটা যদি সাকসেস করা যায় এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং এটা যদি মডেল হিসাবে আমরা সকল ইন্ডাস্ট্রিগুলিকে এক একটা বলে দিতে পারি, দিস ইজ দ্য মডেল, an effective model, you please utilize this and you get benefit. এবং কত পার্সেন্ট বেনিফিট হবে, তুমি আগে 30% কমে ছিল, নাও ইউ উইল গেট মোর দেন 30%। এই জিনিসগুলি যদি আমি তাদেরকে বলতে পারি এবং এই সেক্টর অ্যাসোসিয়েশনের লোকদেরকে যদি এই জিনিসগুলি বেশি বেশি করে আমি এই মেকানিজমের মধ্যে এই আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি এবং এই ব্যাপারগুলি যদি আরো বেশি বেশি করে তাদেরকে স্বপ্ন দেখাতে পারি, তাহলে পরে কি হবে যে বিদেশি টেকনোলজিস্ট বা বিদেশি ফ্যাশন ডিজাইনার, বিদেশি মার্চেন্ডাইজারদের যে নির্ভরশীলতা, সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং আমার যেটা মনে হয়, আমরা খুব ডাইনামিক হওয়া উচিত, অ্যাপ্রোচগুলি আরো বেশি ডাইনামিক হওয়া উচিত, আরো বেশি অ্যাগ্রেসিভলি আমাদের আগানো উচিত। এবং তাতে করে যে যারা ইয়াং জেনারেশন, যারা যে চিন্তা ভাবনা করতেছেন, আজকের যে আলোচনা যারা সূত্রপাত করলেন, তাদের মাধ্যমেই এই জিনিসগুলি আরো বেশি বেশি করে যদি আমি বলতে পারি, তাহলে পরে এদেরকে যদি আরো বেশি নিয়ে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের জন্য ভালোই বয়ে নিয়ে আসবে সব ক্ষেত্রেই। আরেকটা সেক্টরকে আমরা খুবই নেগলেক্ট করতেছি, সেটা হচ্ছে কি, আমাদের যে 16 কোটি 17 কোটি মানুষের যে মার্কেট, এই যে দেশীয় যে টেক্সটাইল সেক্টরের যে মার্কেট, সেই মার্কেটটাকেও যদি আরো ফ্লারিশ করা যায়, আমাদের যে ট্রেডিশনাল মার্কেট যেটা আছে, সিল্ক আছে, আমাদের যে ক্রাফটস আছে, সেগুলিকে যদি আমরা প্রমোট করতে পারি, মার্কেটিং করতে পারি। আমি দেখেছি এই যে আমি আমাদের ছেলেবেলেরা অনেক কাজগুলি করে, যে টাঙ্গাইলের বিশেষ করে শাড়ি যেখানে বানায়, টাঙ্গাইলের যে তাঁত শিল্প, সেখান থেকে তারা কিছু কাজকর্ম করেছে, দুই একটা প্রজেক্ট করেছে। আমি দেখেছি তাদের যে সুতার কোয়ালিটি, তাদের যে কাপড়ের ডিজাইন ভেরি অ্যাট্রাকটিভ, এবং এটা ইন্ডিয়ান মার্কেটে তারা মানে যথেষ্ট পরিমাণে সে আকর্ষণীয় একটি প্রোডাক্ট হিসাবে লুপে নেওয়ার কোনো দ্বিধা করবে না, আমি যেটা মনে করি। এই ধরনের কাজগুলি কিন্তু বাংলাদেশেও হচ্ছে এবং এগুলিকে আমরা আরো বেশি প্রমোট করতে হবে। এবং আমার যেটা মনে হয়, আমার সততা নিয়ে আগাইতে হবে, আমি ট্রাস্ট হইতে হবে, আমার এই শিল্প, এটাকে আমি প্রমোট করব, দিস ইজ মাই বিলঙ্গিংস, এটা আমার বিলঙ্গিংস থাকতে হবে, এটা আমার সবকিছু, এটা আমার রুটি রোজগারের সবকিছু, একে আমি ভীষণ ভাবে ভালোবাসি, একে আমি আরো বেশি উচ্চ শিখরে নিয়ে যেতে চাই। এইভাবে আমাদের মানে পুরোপুরি দেওয়া 100% দিয়ে আমাদেরকে এইখানে আগাইতে হবে। তাহলে পরে দেখবেন যে নট অনলি শর্ট টার্ম, যে না আমি এখান থেকে পাইলাম, আমি এটাকে এখান থেকে এটাকে আর বাড়াচ্ছি না, এটাকে কি করব, আমি সাইফন করে নিয়ে যাব অন্য দেশে, এখানে আমি অন্য দেশে আমি প্রপার্টি করব। এই চিন্তা ভাবনা থেকে আমাদের এগিয়ে মানে বেরিয়ে আসতে হবে এবং আমাদের এই শিল্পকে আরো বেশি প্রসার লাভ করার জন্য। কারণ কি, আপনি দেখেন আমরা কি মনে করলাম যে 2 মাসও টিকতে পারলাম না। আমরা বলি যে এই ইন্ডাস্ট্রি এত পরিমাণে টাকা পয়সা রোজগার করেছে, এত প্রবৃদ্ধি, এত তার পরিমাণ, এত বিলিয়ন ডলারের শিল্প, হ্যাঁ, তারপরে এক একটা ইন্ডাস্ট্রি যদি আমি ইকোনমিক ব্যাপারগুলি দেখি, তাতে দেখা যায় যে তাদের যথেষ্ট পরিমাণে টার্ন আউট, তাদের যথেষ্ট পরিমাণ ভলিউমে তারা বিক্রি করছে, হ্যাঁ। তাহলে 2 মাসও আমি আমার এই লোকগুলির টিকে রাখতে পারলাম না, তাহলে কি আমার সরকারের উপর পরিপূর্ণভাবে সারেন্ডার করে দিতে হইলো? তাহলে আমাদের পজিশনটা তাহলে কোথায়? তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার সব দিক থেকে আমাদের এই ট্রান্সপারেন্সি থাকা দরকার, গুড গভর্নেন্স থাকা দরকার। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে টেক্সটাইল শিল্পে যারা বিজনেস করে, এবং আমরা যদি প্রত্যেকটা ইম্পোর্টের থেকে শুরু করে এক্সপোর্ট প্রত্যেকটা স্টেজ যদি সাপ্লাই চেইনের ব্যাপারটা আমি দেখি, বিশেষ করে এই ফিনান্সিয়াল সাইডটা প্রত্যেকটা সাপ্লাই চেইনের স্টেজে এই ব্যাপারটা আছে। এবং এই আন্ডার হ্যান্ডেড যে কাজগুলো যদি আমি চিন্তা করি, তাহলে কত বিলিয়ন ডলার এই আন্ডার হ্যান্ডেড মানে আমার অপচয় হচ্ছে, এটা কি আমরা চিন্তা করেছি কোনো সময়?
আমাদের কাছে এই স্ট্যাটিস্টিক্স আছে যে এই যে ইম্পোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা স্টেজে আমরা কি পরিমাণে আন্ডার হ্যান্ড আমাদের মানিটারি সাইফন হয়ে যাচ্ছে, ফিনান্সিয়ালি আমরা লুজার হচ্ছি। এই জায়গাগুলি তো আমাদের অ্যাড্রেস করা দরকার। হ্যাঁ, কারণ আমরা তো এই সিচুয়েশনে মনে করেন যে সবসময় ডেভেলপই করতে পারবো, আমাদের সবসময় কি খালি পজিটিভই হবে, নেগেটিভ আসবে না? এই যে সিচুয়েশনটা তো আনএক্সপেক্টেড, আমরা তো কখনোই চিন্তা করি নাই যে আমরা এরকম একটা সিচুয়েশনে পড়বো। তাহলে এই জিনিসগুলি যদি আমরা ঠিক থাকতে পারি এবং আমরা যদি নিজে অল্পতেই সন্তুষ্ট থাকি, তাহলে দেখবেন আমাদের সার্বিকভাবে আমরা সব দিক থেকে ভালো থাকতে পারবো এবং আমরা সব ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। এবং আশা করি, বিশেষ করে আরেকটি জিনিস আমি বলি যে ছাত্র ছাত্রী যারা আছে, যারা ইয়াং জেনারেশন, তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, বিশেষ করে লেখাপড়ার ব্যাপারে। এবং টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় 73, ইয়াং জেনারেশনের 73% কিন্তু এই লেখাপড়ায় খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম যদি না থাকতো তাহলে কিন্তু তারা আরো বেশি লুজার হইত। এবং এইটা করে কি হচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যে একটা হতাশা আসতেছে। হ্যাঁ, তারা তো কাজকর্ম করতে পারতেছে না, বাইর হইতে পারতেছে না। তো এই জিনিসগুলি আমাদের চিন্তা ভাবনা করা দরকার এবং হেলথ ইস্যুগুলিকে বিরাট বড় একটা কনসার্নে নেওয়া দরকার। আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে মানসিক স্বাস্থ্য আমাদের ভালো থাকতে পারে, হ্যাঁ, সেই জিনিসগুলি তো আমাদের একটু নজর দেওয়া দরকার। কারণ আমরা হেলথ ইস্যুকে কিন্তু কখনো এই গত 1 দশক বা 2 দশকে এগুলি খুব বেশি ইম্পর্টেন্স দেয়নি। আমার মনে আছে আমরা যখন স্কুলে ছাত্র ছিলাম তখন কিন্তু শরীরচর্চা নামে একটা বিষয় পাঠ্যক্রমে ছিল। হ্যাঁ, এবং একটা টিচারও ছিল, হ্যাঁ, শরীরচর্চা শিক্ষক। এবং উনি আমাদের দেখতো যে নখগুলি কেমন আছে, চুলগুলি কেমন আছে, আমরা কি এক্সারসাইজ করতেছি কিনা। একটা এক্সারসাইজের একটা পিরিয়ড ছিল, সেগুলি কিন্তু করা হইতো। এখন কিন্তু সেটা নাই। ইভেন আমি চায়নাতে দেখেছি ইয়াং যারা, ইভেন যারা ইউনিভার্সিটিতে পড়ে, এটা কম্পালসারি যে এই যে শরীরচর্চা শিক্ষা নেওয়া, স্বাস্থ্য ঠিক রাখা, খেলাধুলা করা, শরীরকে ঠিক মতো রাখা। তাহলে কি হবে যে আপনি পড়ালেখাতেও আপনি ভালো করে মনোযোগ হইতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, অনেক কথা বললাম, অনেক সময় দিল না আমাকে। থ্যাংক ইউ ফয়সাল, তোমাকে অনেক ধন্যবাদ। হয়তো তুমি আমারে তোমার শিক্ষক দেখে হয়তো সুযোগ বেশি দিচ্ছ, হয়তো তোমার ইউনিভার্সিটির মানুষ দেখে। এনিওয়ে, সো নাইস অফ ইউ ফর ইনভাইটিং মি এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে যে প্রেজেন্টার যে ইউসেফ, তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই তার সুন্দর প্রেজেন্টেশনের জন্য। এবং স্পেশালি মাহবুব মিল্টন, তাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমার ছাত্রছাত্রী, আমার গ্রাজুয়েটস, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই ধৈর্য ধরে আমার বক্তব্যগুলি শোনার জন্য। মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সেশন এখনো স্টুডেন্টদের সাথে একটু পড়াশোন বাকি আছে। আমারও অনেক কোয়েশ্চেন ছিল কিন্তু তারা দিচ্ছে। আমি প্রসঙ্গ এবং আপনাদের থেকে একটু মতামত আইব নবী স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি প্রথমে। স্যার, নিউ নরমাল সিচুয়েশনে আমাদের সবাই প্রেডিক্ট করছে যে আমরা ট্রেডিশনাল ওয়ে আনতে পারবো না, আমাদেরকে নিউ চ্যালেঞ্জ নিউ ওয়েতেই ফেস করতে হবে, আরো ইনোভেটিভ হতে হবে। ইনোভেশনের ক্ষেত্রে রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিসার্চের ক্ষেত্রে রিসার্চ কোলাবোরেশন, রিসার্চ ফান্ডিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া পার্টনারশিপের কথা চলে আসে, ইফেক্টিভ কোলাবোরেশনের কথা চলে আসে। তো এই ব্যাপারটা যে আমাদের আসলে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা কতটুকু সিগনিফিকেন্ট, বিশেষ করে নিউ নরমাল সিচুয়েশনে কতটুকু আরো ইফেক্টিভ হবে। আর দেখো ফয়সা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া কোলাবোরেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সবাই কিন্তু এটা বলি, একবারকে স্বীকারও করি। এবং আমাদের এই কাজগুলি বিশেষভাবে করা দরকার। বিশেষ করে যারা টেক্সটাইলের সাথে জড়িত, তাদের তো এটা বলার অপেক্ষা রাখে না। একাডেমিয়া, ইন্ডাস্ট্রি,
রিলেশনটা যাতে আরো বেশি ইন্টিগ্রেটেড হওয়া দরকার, আরো বেশি নিবিড় হওয়া দরকার। সেই জিনিসটার মধ্যে আমার কিছু বক্তব্য আছে। বক্তব্যটা হলো এরকম যে দেখা যায় সকলেই বলে যে আমার টেক্সটাইল গ্রাজুয়েটরা, আমার ফ্যাশন ডিজাইনাররা, আমার মার্চেন্ডাইজাররা, নিউ মার্চেন্ডাইজাররা তারা অনেক কিছু জানে না। তো জানাবে কে? আমাদের তো জানাইতে হবে, আমরা একাডেমিক অবশ্যই জানাবো, কিন্তু আমি কি সম্পূর্ণ, আমি তো একাডেমিক হিসাবে আমি তো সম্পূর্ণভাবে আমি জানাইতে পারবো না। আমার তো ইন্ডাস্ট্রি আমার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে হবে, এবং সেই স্কোপটা সৃষ্টি করবে কে? ইন্ডাস্ট্রি সেই স্কোপটা সৃষ্টি করে দিবে, এবং ইন্ডাস্ট্রি তো আমাকে অলওয়েজ ওয়েলকামিং করতে হবে যে আমার স্পেস ইজ দেয়ার, আমার ফ্যাসিলিটিস ইজ দেয়ার, ইট ইজ ওপেন ফর ইউ, ইউ কাম অ্যান্ড এঙ্গেজ দি হিয়ার। এবং এটার একটা প্ল্যানিং আমার থাকতে হবে, এবং এটার একটা এগ্রিমেন্ট আমার থাকতে হবে। মানে আমি বলতেছি উই উইল বি ইন দ্য সেম পেজ, তাইলে না আমি কাজ করতে পারবো। আমি যদি দেখি যে আমি অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার আমি যদি অ্যাপ্রোচ করতে যাই, তাহলে বলে ওকে আই হ্যাভ টু টেক সাম টাইম টু টেল ইউ মাই ডিসিশন। তো দেখা যায় যে 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, আমি কিন্তু ডিসিশন জানতে পারতেছি না। তাহলে কি হলো যে আমি তো তাহলে পরে ওয়েলকামিং হইলাম না, তো আমি তো আমার কাজের জন্য আমি পিছনে পড়ে গেলাম। কিন্তু ইন্ডাস্ট্রি তো আবার চাচ্ছে যে না, যে নিউ গ্রাজুয়েটরা যারা বাইর হচ্ছে তারা কিন্তু এই অ্যাবিলিটি থাকতে হবে। যে অ্যাবিলিটিটা থাকতে হবে অবশ্যই আমরা 100% স্বীকার করি, কিন্তু ইন্ডাস্ট্রি তো আমার এই স্কোপটা সৃষ্টি করে দিতে হবে। তারা যে দেয় না তা না, আমি এটা বলবো না যে তারা দেয় না, কিন্তু আর তারা আরো বেশি ওপেন হয়ে এটা আগানো দরকার। আপনি দেখেন বিদেশে যদি আমি চিন্তা করে দেখি, আমি এই যে ইন্ডিয়াতে আমি যাওয়ার সুযোগ হয়েছে রিসেন্টলি, একটা ইনস্টিটিউট আছে ডিকেটি, এটা কিন্তু একটা প্রাইভেট ইনস্টিটিউট, এবং তারা মাস্টার্স লেভেলেও ডিগ্রি দেয়, গ্রাজুয়েট লেভেলেও ডিগ্রি দেয়। তারা টেক্সটাইলেও দেয়, ফ্যাশনেও দেয়, আপনার ট্রিপল ইতে দেয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেয়, কম্পিউটার সায়েন্সে দেয়, সার্বিকভাবে ওদের অন্যান্য ডিপার্টমেন্টগুলি আছে। এবং তারা ইন্ডাস্ট্রির সাথে এত বেশি সংযোগ, এবং ইন্ডাস্ট্রি তাদেরকে এমন ভাবে চয়েস করে, ছোট ছোট প্রজেক্ট দেয়, তারা সেই প্রজেক্টগুলি কাজ করে, টিচাররা ইনভলভ হয়, স্টুডেন্টরা ইনভলভ হয়। তাতে করে কি হলো, ইন্ডাস্ট্রিও বেনিফিটেড হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটি বেনিফিট হচ্ছে। এবং ইউনিভার্সিটি যদি এইভাবে তৈরি করে দিতে পারে গ্রাজুয়েটদেরকে, তাহলে পরে কি হবে, এমপ্লয়াবিলিটি বাড়বে, এবং সে একটা ইন দ্য লং রান তার এন্টারপ্রেনারশিপ অ্যাবিলিটিও ডেভেলপ করবে। এবং সেই কালচারটা কিন্তু আমি দেখছি, এবং এটা কিন্তু দরকার। এবং আমরা যদি অন্য জায়গাগুলো দেখি, অস্ট্রেলিয়ার কথা ধরি বা কানাডার কথা ধরি, ইভেন ইউকের কথাও যদি ধরি, তারা কি করে যে ইয়াং জেনারেশনদেরকে অলওয়েজ বলে যে ইউ শুড হ্যাভ সাম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। তুমি ছাত্র অবস্থায় তুমি কিছু কাজকর্ম যে করছো, হ্যাঁ, সেই কাজকর্ম করার একটা এক্সপেরিয়েন্স তোমার থাকা জরুরি। এবং সেই স্কোপটা কিন্তু আমাদের দেশে খুবই সীমিত। একেবারে যে নাই তা না, যে নন্দ যে আছে হয়তো ব্র্যাকের কিছু প্রতিষ্ঠানে কাজ করে, আরঙ্গে কিছু কিছু কাজ করে, হ্যাঁ, তারপরে এসব কিছু কিছু যে একটা চেইন স্টোর আছে যেগুলিতে কাজ করছে ইয়াং জেনারেশন। বাট ইন জেনারেল যদি আমি যদি এটা করতে চাই, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিকে আমাদের এই স্কোপটা করে দিতে হবে। এবং আমি ইন্ডাস্ট্রিকে অনুরোধ করতে পারি, আমার মাহবুব ভাই চিন্তা করে দেখতে পারে, আমার ছোট ভাই আছে, যে ওকে বললে কিন্তু সবসময় খুবই গ্ল্যাড লেগেছে, নবী ভাই আপনি খালি একটা চিঠি লেখা পাঠাই দেন, আমি আপনার চোখ পেরে দিচ্ছি। এই যে জিনিসটা, এই অ্যাপ্রোচটা তো পাইতে হবে। এবং আমার মনে হয় এরকম করা দরকার, যারা এই যে অফ টাইমে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, অনেক সময় সেমিস্টার ব্রেক থাকে, 1 মাস 1.5 মাসের জন্য একটা গ্যাপ থাকে, সেই গ্যাপে যদি এই ছেলেবেলেগুলিকে বিভিন্ন কাজে লাগানো যাইতে পারে, হ্যাঁ, বেসিক কাজগুলিতে, যেগুলি হয়তো হয়তো পার্ট টাইম বা টেম্পোরারি ওয়ার্কার দিয়ে করানো হয়, বা টেম্পোরারি সুপারভাইজার দিয়ে কাজগুলি করানো হয়, হ্যাঁ, সেই কাজগুলি যদি আমার ছাত্রদেরকে দিয়ে যদি করানো যায়, তাহলে কিন্তু এরা অনেক কাজগুলি কিন্তু আগের থেকে অনেক শিখতে পারে। এই স্কোপটা যদি ইন্ডাস্ট্রিতে সৃষ্টি করা যায়, তাহলে মনে হয় যেন আমাদের যারা
ইঞ্জিনিয়ার, প্রসপেক্টিভ ইঞ্জিনিয়ার, তারা কিন্তু আগের থেকেই কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেয়। তাতে করে কি হবে, তাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়বে এবং আফটার দ্য গ্রাজুয়েশন তারা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবে তারা অ্যাডাপ্টেবিলিটিও বাড়বে, সহজেই তারা ইন্ডাস্ট্রিতে খাপ খেয়ে নিতে পারবে, কারণ একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সেই জন্য আমি মনে করি ইন্ডাস্ট্রি এই সুযোগটা আমাদের করে দেওয়া জরুরি। জি স্যার, একটু মিল্টন স্যারের কাছ থেকে খুব সংক্ষেপে শুনতে যাচ্ছি যে স্যার, বাংলাদেশে আসলে এই কোলাবোরেশনটা রিসার্চের ক্ষেত্রে, আর&ডি এর ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার এই যে পার্টনারশিপটা, এটা আসলে ইফেক্টিভলি গড়ে উঠছে না কেন? আমরা সেই আলোচনায় না গিয়ে জাস্ট গড়ে ওঠার জন্য আমরা আসলে কি করতে পারি, জাস্ট একটু সংক্ষেপে যদি আপনার স্যার আপনাকে শুনছি না স্যার, আপনি মিউটেড। স্যার কি প্রশ্নটা শুনতে পেরেছেন? জি, আমি মনে করি যে সারা পৃথিবীতে যে ইন্ডাস্ট্রি গুলো ইউনিভার্সিটির সাথে জয়েন্টলি অনেকগুলো কাজ করে এবং ইন্ডাস্ট্রি রিসার্চের ক্ষেত্রে তারা প্রচুর প্যাট্রোনাইজ করে। তাদের প্যাট্রোনাইজেশন ছাড়া কোনো একটা ছাত্র আমেরিকা বা বড় বড় উন্নত কান্ট্রিগুলোতে সেই লেভেলের এত ধরনের গবেষণা করার সুযোগটা পেত না। এখন প্রশ্নটা হলো, বাংলাদেশে এটা গড়ে ওঠে নাই। ব্যবসায় যখন ব্যবসায়িক দিক থেকে চিন্তা করে, তারা চিন্তা করে তারা এখান থেকে কি বেনিফিট পাবে, আদারওয়াইজ কিন্তু তারা ওখানে ইনভেস্টমেন্ট করতে চাইবে না। এখন আমাদের যে কালচারটা মানে বিশ্বাসটা তৈরি হয়েছে, বা যেহেতু কাজটা শুরু হয় নাই, আমাদের ধারণা এখন পর্যন্ত হয়নি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির সাথে আমি কোনো একটা রিসার্চ করলে আমি এখান থেকে একটা রেজাল্ট পেতে পারি। সেটা যখনই এস্টাবলিশড হবে তখনই তারা ওখানে ইনভেস্টমেন্টটা কিন্তু শুরু করবে। কারণ প্রশ্ন হলো যে আমরা কোথা থেকে কাজটা শুরু করব। আমি মনে করি খুব সিম্পল ওয়েতে আমরা কাজটা করতে পারি। বিশেষ করে আমরা আমাদের প্রতিষ্ঠানে সবসময় ওয়েলকাম জানাই, কিন্তু কাজটা করতে পারি খুব সিম্পল ওয়েতে। যেমন আমরা প্রতি বছর ইউনিভার্সিটি গুলো ছোটখাটো কিছু রিসার্চ করেন, কিন্তু সেই রিসার্চ গুলো তারা যদি কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে যদি রিসার্চটা করেন, কোনো একটা রিসার্চ কিন্তু 2 মাস বা 3 মাসে তাদের যে অ্যাটাচমেন্টের পিরিয়ডটা থাকে তারা কিন্তু শেষ করতে পারেন না, কারণ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। অনেক সময় একটা রিসার্চ করতে করতে 4-5 বছরও লেগে যায়, কিন্তু এটা যে এন্ড পর্যন্ত লেগে থাকা, এটাকে লাস্ট পর্যন্ত ক্লোজ করা, এই ক্লোজটা কি আসলে ইউনিভার্সিটি থেকে হচ্ছে, অথবা কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে কি জয়েন্টলি কি কাজ নিয়ে কি বিষয়টা নিয়ে রিসার্চ করব, আমরা কিন্তু কোনো ইউনিভার্সিটিকে পাই নাই এখন পর্যন্ত শুনতে। আমরা অভিযোগ করলে সবাই সবাইকে করতে পারি যে কি বিষয়ে কোন কোন সমস্যা আপনাদের আছে, আমরা কিভাবে জয়েন্টলি এই কাজটা করতে পারি। আমার মনে হয় এটা সময় এসেছে আমাদের সবাইকে উদাত্তভাবে আসা। অ্যাটলিস্ট সব জায়গায় আমরা শুরু করতে না পারি, আমরা কোনো না কোনো জায়গায় এক্সাম্পল সেট করি, একটা বা দুইটা প্রজেক্ট নিয়ে, যে আমরা দেখি না আমরা কতটুকু এগোতে পারি, আমরা দেখি না আমরা কতটুকু রেজাল্ট আনতে পারি, ইন্ডাস্ট্রির জন্য হোক আমাদের ছেলেদের জন্য হোক। কারণ শুরুতে হয়তো আমরা রেজাল্ট পাবো না, কিন্তু আমরা কাজটা শুরু করি। সেই কারণে আমি মনে করি যে কোনো একটা সাবজেক্টে কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে বিনা পয়সায় হোক, কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা বা দুইটা প্রবলেম নিয়ে আমরা কাজ করে, ইউনিভার্সিটি কাজ করে দেখুক না যেন আমরা কোথায় যেতে পারি। এটা আমাদের এক্সপিরিয়েন্স, একাডেমিয়াদের এক্সপিরিয়েন্স, ছাত্রদের সহযোগিতা, আমরা কোনো একটা জায়গায় উপকৃত হতে পারি কিনা, এটা যখনই ছড়িয়ে যাবে আমি মনে করি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইউনিভার্সিটি মধ্যে যে বন্ডিংটা দরকার আরো বেশি, এটা আরো বেশি তৈরি হবে। কিন্তু আমাদের একটা না দুইটা জায়গায় আমরা কিন্তু এক্সাম্পল সেট করতেই হবে যে এটা একটা অভিযোগ করলে আমরা অভিযোগ করতেই পারবো, আমরা আবারও বলছি। কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিতে যদি কেউ কাজ করতে চান, আমরা আপনাদেরকে 3টা প্রবলেম দিব, এই 3টা প্রবলেম নিয়ে কাজ করে, এই 3টা প্রবলেম নিয়ে আমরা যদি সলিউশনে যেতে পারি, আমরা প্রথমবার একটা বেস থেকে পাবো না, দ্বিতীয় বেসেও চেষ্টা করবো ওইটা নিয়ে, তৃতীয় বেসে চেষ্টা করবো, হয়তো আমরা চতুর্থ বেস থেকে রেজাল্টটা পাবো, অথবা পঞ্চম বেস থেকে পাবো, কিন্তু শুরু না করলে তো জীবনেও পাবো না। আমি মনে করি যে এই জায়গাটা লিঙ্কেজের গ্যাপটা অনেক বেশি পরিমাণ আছে। আমরা নবী ভাই সবসময় আমাকে বলে, আমরা যদি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চান যে কোনো ইউনিভার্সিটি, আমরা ডেফিনেটলি সব ইউনিভার্সিটিকে স্বাগত জানাইতে পারবো না, কিন্তু যারা আগে আসবেন তাদের সাথে আমরা একটা বা দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে ফয়সাল ভাই আমি জাস্ট একটা মিনিট যোগ করতে চাই, ইফ ইউ জাস্ট অ্যালাউ মি। হ্যাঁ জি বলো প্রফেসর, ইউসুফ, বলো। জি জি প্রফেসর আইয়ুব নবী খান স্যার এবং মিল্টন স্যার সবাই করছে। এটা আসলে এটা নিয়ে তো অনেকদিন ধরে কথা হচ্ছে, শুধু আসলে টেক্সটাইল সেগমেন্ট না, সব জায়গায়। মানে বুয়েটের কিছু স্টুডেন্টদের সাথে আমি কাজ করেছি কিছু প্রজেক্টে, ওখানে দেখেছি যে ওরা একটা ডিসি মোটর বানাইতে পারে না ইউনিভার্সিটি থেকে পাশ করে, যেটা হয়তো আমরা দেখি যে এটাকে কি বলে কেরানীগঞ্জে ক্লাস 2 পাস করে নাই সে পারে। এটা একটা আশ্চর্য বিষয় ঘটছে। এটার মূল কারণ ইউনিভার্সিটির লোকরা যে যোগ্যতা নাই তা নয়, কিন্তু এই যে এটা যে সবচেয়ে বড় বিষয় হলো, এটা শুধু ইন্ডাস্ট্রির বিষয় না, এটা শুধু ইউনিভার্সিটির বিষয় না, এটা একটা যে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যে থাকবার বিষয় আছে সেটা কিন্তু নাই। আমি 3টা বিষয় বলি খুব সংক্ষেপে। একটা বিষয় হলো, প্রথম কথাটা হলো ইউনিভার্সিটি কেন করবে, মিল্টন স্যার সামান্য একটু বলেছেন, তার কি উইন সিচুয়েশন আছে? আমি বলি যে একজন যে সবাই জানে, আমার কাছে কিছুদিন আগে একজন বলল যে টেক্সটাইলে পড়া, যে স্যার আমি এখন এমবিএ করতে চাই। আমি বললাম যে তুমি এমবিএ করার দরকার নাই, যে ইন্ডাস্ট্রিতে যারা ভালো ভালো লোক আছে, আইয়ুব নবী খান স্যাররা যখন ইন্ডাস্ট্রিতে ছিলেন, মিল্টন স্যাররা যখন এখন ইন্ডাস্ট্রিতে আছেন, ওনাদের সাথে যদি তুমি 6 মাস কাজ করো তাহলে তোমার টেক্সটাইল ম্যানেজমেন্ট কি 2 বছর এমবিএ করার চাইতে তুমি যদি মিল্টন স্যারের সাথে কাজ করো, আইয়ুব নবী খান স্যারের সাথে কাজ করো, তাহলে কিন্তু তুমি এটা শিখতে পারবা। You just do not need to have another 2 degree of textile management MBA এনাদের সাথে থাকলে। এখন তার মানে আমরা মনে করছি ইন্ডাস্ট্রির লোকের সাথে আমি বেশি শিখতে পারবো, তাহলে ইন্ডাস্ট্রির ওই লোকটার কি মোটিভেশন আছে? তাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রফেসরশিপ দিই, সে আমার মতো করে প্রফেসর আইয়ুব নবী খান তো স্যার তো ইন্ডাস্ট্রিয়াল প্রফেসর আগেই হতে পারতো। এক্স্যাক্টলি ইউসুফ, আমি তোমার এটা বলি, অ্যাড করি, তোমার সাথে অ্যাড করি, তুমি ভুলে যাও না, তোমার পয়েন্ট তুমি ঠিক রাখো, আমি ভুলে যাব। আমি দেখছি মাহবুব, এই যে দেখো ইউকে তে এবং অন্যান্য দেশেও আছে, অস্ট্রেলিয়া বলো, ইউকে বলো, আমেরিকা বলো, ইন্ডাস্ট্রির এক্সপেরিয়েন্স যারা কোয়ালিফাইড লোক, তারা কিন্তু ইউনিভার্সিটিতে একটা পর্যায়ে ঢুকতে পারে। এবং তারা কিভাবে ঢুকতে পারে, হয়তো প্রফেসর না, বাট প্রফেসর লেভেলে ঢুকতে পারে। তুমি হয়তো মনে করো সিইও, ইউ ক্যান বি আ প্রফেসর লাইক লেভেলে, সামনে যে ওই যে সিনিয়র ফেলো এই নাম দিয়ে, বাট ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স এন্ড ইউ ক্যান টিচ, ইউ ক্যান গিভ, তোমার সবকিছুই অ্যাবিলিটি আছে না। এই লেভেলে আমাদের এই জায়গাগুলিতে এখানে অ্যাবসেন্ট আছে, যে আমাদের ওভারঅল সিস্টেমটা এইভাবে কাজ করে যে ইন্ডাস্ট্রির এক্সপেরিয়েন্সকে ওইভাবে মূল্যায়ন করে না এডুকেশনে। অথচ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু বিং এ ফ্যাকাল্টি মেম্বার, টু বিং এ টিচার, টু রিসার্চার, বেস্ট রিসার্চার। এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে আসতে পারে, অনেক জায়গায় এর উদাহরণ আছে। তোমার এই যে আমি যে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, প্রফেসর ফস্টার, আমার যে সুপারভাইজার, সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর গ্রিনউড, ওয়ান অফ দ্য বেস্ট ইন উইভিং। হ্যাঁ, শার্লি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে চাকরি করছে প্রচুর, এবং অনেক কাজ করছে রিসার্চের, অনেক ইনোভেশন আছে। এবং সে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে ইউনিসকে তাকে নিছে, কারণ তার দিয়ে অনেক কাজ হয়েছে, অনেক রিসার্চ আসছে। এবং এন্টি ব্যালিস্টিক যে ফ্যাব্রিক বানানো প্রথমে বাংলা ইউকে তে ডিফেন্স মিনিস্ট্রি, এবং সে ওই প্রজেক্টের ওয়ান অফ দ্য পায়োনিয়ার ছিল, এই যে ডক্টর গ্রিন। আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, যেটা হয়তো ইউসুফ বলতেছিল যে এই যে ইন্ডাস্ট্রি যারা এক্সপার্ট আছে তাদেরকেও কিন্তু ইউনিভার্সিটিকে আমরা ঢুকাইতে পারি, কিন্তু এই সিস্টেমটা এখানে এই অ্যাবসেন্ট ইজ অ্যাবসেন্ট। এটা আমাদের হায়ার অথরিটিকে বলা দরকার। এই অংশটা আমি জাস্ট এই ব্যাপারে আমরা হয়তো মানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপ আসলে আমরা যতদিন ধরে চিন্তা করছি বা প্ল্যান করছি, তার মধ্যে আমরা দেখছি যে টেক্সটাইল টুডে তাদের ট্রান্সফরমেশন প্রজেক্টের মাধ্যমে কাজ শুরু করেছে গ্রাউন্ড লেভেলে। এবং মোটামুটি এখন পর্যন্ত বাংলাদেশের এই ধরনের প্রথম এবং সর্ববৃহৎ পদক্ষেপ আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়া এবং আমাদের আপকামিং গ্রাজুয়েট যারা, তাদেরকে লিংক করে বিভিন্ন প্রজেক্ট রান করা। এই ব্যাপারে আমরা তো জি আমি একটু মানে জিনিস আমি একটু বলি, আমার এটা মনে থাকতো, মানে চাইছিলাম বলার জন্য, ভুলে যাব। এটা হচ্ছে যে আমরা যে ধরো মাস্টার্স লেভেলের যে থিসিস গুলি দেখি,
হ্যাঁ, বিশেষ করে বুটেক্সেও বলি, আমার এখানেও আছে, আমি দেখতেছি, বা অন্যান্য দু একটা ইউনিভার্সিটিতে দেখছি, যে লেভেলে কাজ করতেছে তাইটা কিন্তু আশাপ্রদ না, এবং তার এদের অ্যাবিলিটিটাও কিন্তু সেই পর্যায়ে হয়ে ওঠে না। এইখানেও আমাদের ডিপলি চিন্তা করা দরকার। এবং এই যে মানে এই যে একটা জিনিস আমাদের মধ্যে কালচারটা ডেভেলপ করে গেছে, যে শর্টকাট, যে আমি মাস্টার্স ডিগ্রি অর্জন করব, কোন রকম একটা থিসিস বানায় বা একটা পেপার বানায় বুঝে এটা হয়ে গেলে হয়ে, এই যে টেন্ডেন্সি থেকে আমাদের বেরোয় আসতে হবে। হ্যাঁ, এটা আমি আমার যে ইউনিভার্সিটি থেকে আমি পাশ করছি সেই ইউনিভার্সিটিতেও দেখলাম, ইভেন আমাদের ইউনিভার্সিটিতেও এরকম যথেষ্ট পরিমাণে, এবং একটা ব্যাকলগ হয়ে গেছে আমাদের, যে আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারতেছি না তাদের থিসিসটাকে, তাদেরকে শত চেষ্টা করি। তো দিস ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। না ট্রুলি ভাই, আমি একটু যদি একটু স্কোপ নিতে চাই, সেটা বেসিক্যালি অনেক অনেক প্রবলেম, অনেক কিছু আছে, অনেক বিষয় আলোচনা আসছে, এবং ডেফিনেটলি নবী ভাই অনেক সুন্দরভাবে ম্যাক্রো লেভেল ইস্যুস গুলো নিয়ে আসছেন। আমি একটা অ্যাসপেক্টে বলতে চাই, এবারে ঈদে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে, যারা আজকে যেহেতু এই সেশনটা ক্যারিয়ার ওরিয়েন্টেড সেশন, এবং এখানে অনেকেই যারা আমাদেরকে শুনছেন তারা ইনফ্যাক্ট তাদের ক্যারিয়ারটা নিয়ে চিন্তিত, এবং সেটার সাথে লিঙ্ক করে আমি বলতে চাই। তো এবারে কোরবানির ঈদে ইনফ্যাক্ট আমি একটু লেজি ছিলাম, সো আমার কোরবানির গরু কেনার ক্ষেত্রে আমি একদম শেষ দিন পর্যন্ত আমি কিনি নেই। সো ইনফ্যাক্ট ঈদের আগের দিন কিনবো, এখন এর মধ্যে শুনলাম যে বাজারে কোরবানির গরু মানে গরুর শর্টেজ। এখন আমি পরের মানে শুক্রবার দিন বাজারে যাব, আগের দিন রাতের বেলা কয়েকজনের সাথে কথা বলছিলাম। তো একজন আমাকে একটা কথা বললো, দেখেন সবাই বলছে যে বাজারে গরু নাই, আমি তাকে বলতেছিলাম যে বাজারে নাকি গরু নাই, গরু কম। তো এখন সামহাও আমার ফ্যামিলির জন্য আর আমার জন্য আমার দুইটা গরু কিনতে হবে। তো এখন তো পরে উনি বললো যে হ্যাঁ বাজারে গরু নাই, ওই বাজারে ওইটা না ওইটা নাই। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আপনি তো কিনবেন দুইটা গরু, আপনার এত গরু দরকার কেন? তো এই কথাটা আমার খুব লাগলো, মানে ইন্টারেস্টিং মনে হলো। আমি বললাম আসলে তো ট্রু, আমি তো কিনবো দুইটা গরু, সো আই ডোন্ট নিড থাউজেন্ডস অফ দেম। তো দেন আমি যেটা করলাম, আমি প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে কোথায় আমার যাওয়া উচিত, কখন যাওয়া উচিত, কিভাবে প্ল্যান করা উচিত। এবং আমি গেলাম, আমি ইনফ্যাক্ট গরু কিনছি সব মিলে আধা ঘন্টার প্রচেষ্টায়, এবং আমি খারাপ কিনি নেই। তো আমি যেটা বললাম, আজকে স্টুডেন্টরা শুনতেছে তাদের জন্য একটু বললাম, কেউ কেউ কোশ্চেন করেছে যে আমি ফ্রেশ, আমার জন্য সুযোগটা কোথায়, ইন্ডাস্ট্রিতে স্টক অর্ডার কম, অনেক কিছু। সো আমি বলতে চাই যে ইউর কেস ইজ ইউর কেস, সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইট লাইক ইউর। সো হ্যাঁ, ডেফিনেটলি ম্যাক্রো লেভেল ইস্যুস গুলো ইজ দেয়ার, এবং ম্যাক্রো লেভেল ইস্যুস গুলো তোমাকে এফেক্ট করবে, এবং সেই বিষয়গুলো তুমি মাথায় রাখতে হবে। কিন্তু ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন বিজনেস কেস। ইট ইজ ইউ আর দ্য ইউনিক গাই। সো এখন এটা নিয়ে তোমার এত কিছু মানে কনসার্ন না হয়ে, রাদার ইউ নিড টু বি ফোকাসড। এবং এই ফোকাস থাকার জায়গাটায় আমি একটা জিনিস অলওয়েজ বলে থাকি, যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল প্রিন্সিপাল ফলো করা উচিত। প্র্যাকটিক্যাল প্রিন্সিপাল ফলো করা। কেউ একজন এখনই কোশ্চেন করেছে, স্যার আই হ্যাভ এ কোশ্চেন, থিওরি অফ প্র্যাকটিক্যাল, হুইচ সাইড ডু ইউ থিঙ্ক প্রেফার? সো আমি এখানে যেটা বলছিলাম, থিওরি এন্ড প্র্যাকটিক্যাল ডেফিনেটলি দেয়ার ইজ an issue। আমি যেটা বলছি এটা কোনো কেতাবি কথা বলছি না, আমি লিটারালি গরু কিনতে পেরেছি, এবং আমি আই ওয়াজ সাকসেসফুল, আমি 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 আই ওয়াজ হ্যাপি যে আমি যেটা চাচ্ছিলাম এটা পেয়েছি। সো দেয়ার ইজ এ প্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং। অফকোর্স বর্তমান করোনার বাস্তবতায় ইট ইজ বিং টেস্টেড। সো এখানে যে ফোকাস থাকতে পারবে, যে জানে যে তার করণীয় কোন জায়গাটায়, সেখানে সে কনসেন্ট্রেট করতে পারবে, সে কিন্তু এই ডিফিকাল্টিস গুলো ওভারকাম করতে পারবে। এখন যে কোশ্চেনটা আলোচনা হচ্ছে যে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন এবং হচ্ছে যে এই অ্যাটাচমেন্টটা বাড়ানো, সেখানে আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে গিয়েছি, এবং এই যে এটার নাম হচ্ছে সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট। এবং সেটা প্রেজেন্ট করার সময় আমি আমার ক্যাপাসিটি, আমার লিমিটেশন সবকিছু চিন্তা করে আমি গিয়েছি, এবং এই চিন্তা করার ফলে আমি কিন্তু একটা প্র্যাকটিক্যাল মডেল ডেভেলপ করতে পেরেছি। এবং আমি এই যে মিল্টন ভাই আছেন, নবী ভাই আছেন, আপনারা সবাই লিখেছেন এখানে, আপনারা জানেন, আপনারা প্রোগ্রামগুলোতে এসেছেন, আমরা কিন্তু অলরেডি দুইটা স্পেশাল সাপ্লিমেন্টারি পাবলিশ করেছি। এই যে এবারে লেটেস্ট এক্সেল টুলের সাথেও কিন্তু আরেকটা স্পেশাল সাপ্লিমেন্টারি বের হয়েছে। অলরেডি 48 প্রজেক্টস উই হ্যাভ ডিক্লেয়ার্ড, এন্ড অ্যানাদার 25 প্রজেক্টস আমাদের কিন্তু শর্ট ভার্সন কিন্তু ডিক্লেয়ার হবে এই নেক্সট ইস্যুতে। এখন এখানে 9টা ফ্যাক্টরি অফিসিয়ালি আমাদের সাথে সাইন ইন করেছে, এবং এছাড়া আরো কিছু ফ্যাক্টরি এখানে আছে, আরো কিছু টেকনোলজি প্রোভাইডার এটার সাথে আছে। এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা জড়িত, এখানে একাডেমিক এক্সপার্টরা জড়িত, এখানে আমাদের পিপল টিম, আমাদের নিজস্ব একটা কোঅর্ডিনেশন টিম আছে, যেটাতে আমি আজকে দেখলাম 7 জন এক্সপার্ট আমাদের ইন টাইমে টিমের মধ্যে আছে। আমরা কন্টিনিউয়াসলি এটাকে সুপারভাইজ করছি।
সো আমি আমার ক্যাপাসিটি থেকে আই হ্যাভ প্রেজেন্টেড ইট, এবং এখানে কিভাবে সম্ভব হয়েছে, ফোকাস থেকেছি এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আজকে আমি জানি না যে হয়তো ছোট একটা সফলতা, কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারি যে একটা মডেল আমরা হয়তো উপস্থাপন করতে পেরেছি। এখানে ফয়সাল উনিও কিন্তু ওয়ান অফ দ্য এক্সপার্ট হিসেবে প্রজেক্ট সুপারভাইজ করছেন, এবং আরো অন্যান্য এক্সপার্টরা এখানে আছেন। এখন একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জন্য আমি জানি এগুলো ম্যাক্রো লেভেল বিষয়, এবং এখানে কিন্তু গভর্নমেন্টের ভিশন যদি অ্যালাইনমেন্ট না থাকে একটা পার্টিকুলার ইউনিভার্সিটির পক্ষে ইটস নট অলওয়েজ ট্রু, এটা ইজি। আমাদের ইন্ডাস্ট্রি যেখানে ডে টু ডে প্রফিটেবিলিটি নিয়ে ক্রাইসিস করতেছে, সেই ইন্ডাস্ট্রি বেসিক রিসার্চে কিভাবে ফান্ডিং করবে, যেখানে মানে তাকে নিজে এখন 2% সুদে গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। সো এই বাস্তবতাগুলো তো একটা গ্রেটার স্কেলে আলোচনা করা দরকার এবং গ্রেটার পয়েন্টে নিয়ে যাওয়া দরকার। কিন্তু আমি স্টুডেন্টদের পার্সপেক্টিভে আজকে ক্যারিয়ার ডিজাইন করার ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যে সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট ইনিশিয়েটিভ কোনো ইউনিভার্সিটি হোক, আমি ওয়েলকাম করব, প্লিজ আসেন আমাদের সাথে, আমরা কিভাবে আপনার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে পারি, কিভাবে হেল্প করতে পারি, এবং ইন্ডাস্ট্রিগুলো আরো অনেক ইন্ডাস্ট্রি এবং বেশ কিছু এক্সাম্পল। আমি একটা এক্সাম্পল আমি জাস্ট বলি, এই যে মাস্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টেক্সটাইল টুডে এপিএস এর সাথে ডেভেলপ করেছে ইনোভেশন হাব। সো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রোডাক্ট হ্যাজ বিন ডেভেলপড থ্রু দিস থিংস, এবং এটা হচ্ছে যে অ্যান্টিভাইরাল অ্যান্টিমাইক্রোবিয়াল ক্যাপাসিটি সহ সুইজারল্যান্ডের একটা টেকনোলজি হেআইকিউ টেকনোলজি ইউজ করে এটা করা, এবং এটা আমরা অলরেডি বাজারে নিয়ে গেছি। সো ইনোভেশন হাবের রেজাল্টগুলো, প্রোডাক্টগুলো কিন্তু আসতেছে। সো আমরা হয়তো অনেক বড় বড় কাজ করছি না, কিন্তু ভেতরে ভেতরে কিছু কিছু কাজ হচ্ছে, এবং এটা কিন্তু একটা ছোট জিনিস হোক, কিন্তু একটা বিশাল মাইলেজ কিন্তু আমরা অ্যাচিভ করতে পারছি পার্টনার কোম্পানিগুলোর সাথে। এখানে যেটা দরকার ট্রাস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মেন্টালিটি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। এখানে প্রায় 150 জনের উপরে এক্সপার্ট এখন আমাদের সাথে অ্যাটাচড আছেন। এখানে প্রায় 96 জন স্টুডেন্ট আমাদের সাথে অ্যাটাচড আছেন, এবং প্রায় আমি যেটা বললাম 9টা ফ্যাক্টরি অলরেডি অফিসিয়ালি সাইন্ড ইন, আরো বেশ কিছু ফ্যাক্টরিতে আমরা কাজ করছি। সো ইটস এ হিউজ কমিউনিটি, প্রায় 250 থেকে 300 জনের একটা কমিউনিটি। এটা মোর ডিটেইলস আমরা আমাদের এই যে নেক্সট মাসে ইনশাআল্লাহ আমরা একটা ন্যাশনাল কনফারেন্স করব। আমরা কিন্তু থেমে নেই, আমরা এই যে হোল করোনা সিচুয়েশনে উই আর ওপেন এন্ড উই ওয়ার্কড, এন্ড আমরা স্টুডেন্টদেরকে জাগিয়ে রেখেছি। আমি তাদেরকে কনফিডেন্স দিয়েছি যে ইউ শুড নট গেট স্লিপ বিকজ ইউ আর দ্য ইউথ। আমি যেটা বললাম যে আমি সামহাউ ইউনিভার্সিটি বন্ধের ব্যাপারে আমি একটু মনক্ষুণ্ণ। ইউনিভার্সিটি শুড নট বি ক্লোজড। অন্যান্য স্কুল প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন ব্যাপার, কিন্তু ইউনিভার্সিটি শুড বি ওপেন। আজকে ইউনিভার্সিটি ওপেন থাকতে পারলে কিন্তু অনেক প্রবলেম কিন্তু এই ছাত্ররাই কিন্তু দূর করতে পারতো। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করতে হবে, সব করতে হবে, সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে যাওয়াটা এখন, হ্যাঁ আমরা অনলাইনে যাচ্ছি কিন্তু অনেক কিছু ইন্টারাকশন ছাড়া সম্ভব হয় না। সেই জন্য আমরা এখন স্টুডেন্টদেরকে ফ্যাক্টরিতে পাঠাতে চাই। ফ্যাক্টরিতে আমাদের ইঞ্জিনিয়াররা যাচ্ছে, অফিসাররা যাচ্ছে, ওয়ার্কাররা যাচ্ছে, স্টুডেন্টরা যাবে না কেন? দে শুড গো। সো এটাই আমার পয়েন্ট ছিল, প্র্যাকটিক্যালি চিন্তা করা এবং কেস টু কেস চিন্তা করা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ তারেক ভাই। মোটামুটি আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের এক্সপার্টদের কাছ থেকে এবং সবার কাছ থেকে। এখন আমরা সরাসরি একটু স্টুডেন্ট এন্ডে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটু স্যারের কাছে বেশ কিছু কমন কোশ্চেন এসেছে, সেই জিনিসগুলো সবার পক্ষ থেকে করতে স্টুডেন্টদের বেশ কয়েকজনের প্রশ্নটা এমন এসেছে যে, প্রথমত এখনকার নিউ ফ্রেশার রিক্রুটমেন্টের ক্ষেত্রে মূলত বেসিক যে মেজর উইং, সেই উইং এর পাশাপাশি এক্সট্রা স্কিল কি দেখতে চাচ্ছে, কি হোয়াট এক্সট্রা স্কিলস ইউ আর লুকিং ফর ফ্রম এ ফ্রেশ গ্রাজুয়েট। আর এছাড়া আরেকটা প্রশ্ন এসেছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টরা হয়তো তাদের প্রেফার্ড কোন উইং এ বা ডিপার্টমেন্টে তাদের পছন্দের কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেছে, কিন্তু তারা কল পাচ্ছে না বা শুনলো যে রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো এই ব্যাপারগুলোতে আসলে তখন তারা নিজেদেরকে মোটিভেট কিভাবে করবে, একটু যদি সংক্ষেপে বলেন। স্যার একটু আনমিউট করে নিতে হবে। এইটা সত্য যে এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়াটা একটু স্লো আছে, থেমে আছে এটা বলবো না, কিছুটা অনেকটা স্লো আছে, কারণ সবাই অপেক্ষা করছে যে সিচুয়েশনটা কোন দিকে যায়, বিজনেসের মোডটা কোন দিকে যাচ্ছে এবং অর্ডারগুলো কিভাবে আসছে। কিন্তু ফরচুনেটলি বা সৌভাগ্যের কথা হলো সেটা হলো যে কিছু কিছু ইনভেস্টমেন্ট আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অলরেডি সাহস করছে, কিছু কিছু নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করতে যাচ্ছেন, খুব স্মল স্কেলে, ভেরি স্মল স্কেলে। এটা হলো আমাদের আশার দিক।
সুতরাং আমি বিশ্বাস করি যে হয়তো 2-1 মাস আরো এরকম যাবে, এরপরে আমরা আগে যে ফেজে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল হয়তো সেই প্রক্রিয়া ইনশাল্লাহ আমরা সবাই আবার ব্যাক করতে পারবো। আমি ধরে নিচ্ছি জানুয়ারি থেকে আবার হয়তো নরমাল সিচুয়েশন আমরা ব্যাক করতে পারবো, এটা আসার কথা, কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না। তার আগেও কিছু কিছু টুকটাক কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এখন প্রশ্নটা হলো যে অনেকে বলা হয় যে কিছু কিছু জায়গায় দরখাস্ত করা হয়, এইটা নেওয়া হয় না। এইটার ব্যাপারে আমরা ওইভাবে বলতে পারবো না। আমরা আমাদের প্রতিষ্ঠানের কথা যেটা বলতে পারবো সেটা হলো যে আমরা যেমন কষ্টের কথা এখানে বললো যে আমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয় না, আবার আমরা আমাদের দিক থেকে উল্টোটাই দেখি, আমরা নিয়োগ দেওয়ার পরেও অনেক সময় অনেক মানুষকে পাই না। যেমন কিছুদিন আগে আমরা ফ্যাশন ডিজাইনিং এর 3 জনকে আমরা নিয়োগ দিব বলে ঠিক করেছি। তারা যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন তারা ফাইনাল ইয়ারে পরীক্ষা চলছিল। তখন সম্ভবত আর 1 মাসের মতো তাদের সময় ছিল। কিন্তু আমাদের সাথে কনফার্মেশনও ছিল। কিন্তু যখন কমপ্লিট হলো তখন আমরা এত ভালো করলো ওরা ইন্টারভিউতে, আমাদের ইন্টারভিউতে ফরচুনেটলি ওই সময় একজন বিদেশীও ছিলেন ওই মুহূর্তে। তাও তখন বলল যে এরা মনে হয় যে ইন্টারভিউর জন্য যে লেভেলে প্রিপারেশন নিয়ে আসছে, মানে খুব প্রশংসা করলো এবং তাদের কোয়ালিটি, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের সমস্ত নলেজ গুলো। কিন্তু দেখা গেল তারপরে আমরা কিন্তু পাইনি। আবার দেখা যাচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে যেটা হয়, একটা নেগেটিভ ইমেজ তো তৈরি হয়েছে যে প্রচুর আমরা লোকজনকে যখন নিয়োগ করি তখন তারা কিন্তু দেখা যাচ্ছে 2 মাস, 3 মাস, 6 মাস পরে তারা প্রচুর টার্নওভার হয়। মানে একটা কোম্পানিতে যখন একটা মানুষকে নিয়োগ দেওয়া হয়, কোম্পানিগুলো চিন্তা করে তাদের থেকে 1 বছর পরে হয়তো রিটার্নটা পাবে। প্রথমে তারা শিখবে, তারপরে তারা রিটার্ন দেওয়া শুরু করবে। কিন্তু দেখা যাচ্ছে ফ্রেশার্স গুলো নিয়োগ দেওয়ার সাথে সাথে তারা 3 মাস, 6 মাস, 5 মাস পরে কিন্তু তারা প্রচুর চলে যাচ্ছে। আমরা হ্যাঁ, তারা অনেক কারণেই যেতে পারে, এটা তাদের অধিকার। কিন্তু একটা মালিক হিসেবে যখন দেখে যে এই পার্টিকুলার মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে, ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে এত টার্নওভার হচ্ছে, তখন তারা কিন্তু কিছুটা আগ্রহ কম পায়। ওকে, এখন আমি আসি স্পেসিফিক প্রশ্নে যে কেউ কেউ কেন ডাকে না। আসলে যখন একটা জায়গায় 1 জন বা 2 জনকে না নেওয়া হয়, তখন যদি অনেক বেশি পরিমাণ দরখাস্ত হয়, তখন কিন্তু সবাইকে কিন্তু ডাকা যায় না। হয়তো একটা নির্দিষ্ট ক্যাটাগরি ঠিক করে প্রত্যেকটা কোম্পানি যে কোন কোন কোয়ালিটি গুলো তাদের মধ্যে আছে তাদেরকে নিবে। বিশেষ করে অনেক সময় টেক্সটাইল গ্রাজুয়েশনের পাশাপাশি তাদের স্পেশাল স্কিল আছে কিনা সেগুলোকে বিবেচনা করে, এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা সেগুলোকে বিবেচনা করে। সেই এগুলোর পরে বিবেচনা করে অল্প কিছু সংখ্যক মানুষকে হয়তো ডাকে। কারণ 5 জনকে লোক নিতে গেলে কিন্তু 500 লোকের ডেফিনেটলি কোনোভাবেই ডাকা যাবে না। হয়তো 10 জনকে ডাকা যাবে বা 15 জনকে ডাকা যাবে। এর বেশি কিন্তু অনেক সময় ডাকে না। সুতরাং একটা শর্ট লিস্টেড করে হয়তোবা যে আসতে পারে না সে মনে করে সবাইকে বাদ দিছে, কিন্তু ইন্ডাস্ট্রি গুলো আমার মনে হয় না কাউকে না কাউকে কিন্তু ওই জায়গা থেকে কিন্তু রিপ্লেসমেন্ট করছে। আহ আমরা আমাদের কোম্পানিটা বলতে পারবো, অন্যদেরটা বলতে পারবো না। আমাদের কোম্পানিতে আমরা যে জায়গাটা খুব স্বচ্ছভাবে করার চেষ্টা করছি, মানে অনেকদিন থেকে আমরা কালচারটা তৈরি করার চেষ্টা করছি। আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়োগের জন্য আমরা আলাদা একটা উইংস আছে, সেই উইংসে কেউ কোনোভাবে মানে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই। সেটা যে পর্যায়ে হোক না কেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক না কেন, যাতে স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে এই নিয়োগটা হয়, বিশেষ করে অফিসার লেভেলে। প্রত্যেকটা অফিসার লেভেলে আমরা গত কয়েক বছর এই কালচারটা করছি এবং আমরা কোনো রকমের কোনো কিছুকে বিবেচনা করি না, তাদের যোগ্যতাগুলোকে মাপকাঠি করে আমরা আমাদের এখানে নিয়োগ প্রক্রিয়াতে তাদেরকে দেওয়া হয়। এখন প্রশ্ন আসে যে একটা মানুষকে কি কি যোগ্যতাগুলো বিবেচনা করা হয়। বেসিক্যালি এটা হলো এক একটা ডিপার্টমেন্টের জন্য এক এক রকমের রিকোয়ারমেন্ট গুলো থাকে। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে যখন হয় সেখানে একটা ক্রাইটেরিয়া সেট করা থাকে, যখন এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট হয় আরেক ধরনের ক্রাইটেরিয়া অনুসারে তাদেরকে বিবেচনা করা হয়, যখন এটা সাপ্লাই চেইন হয় আরেক রকম বিবেচনা করা হয়। সুতরাং এটাকে কমনলি এটা করা হয় না, তবে কমনলি যে বিষয়গুলো দেখার চেষ্টা করা হয় সেটা হলো প্রথম দেখার চেষ্টা করা হয় অ্যাটিটিউড, যে তার মধ্যে রাইট অ্যাটিটিউড আছে কিনা, সে কতটা অ্যানালাইটিক্যাল, যে তার অ্যানালিটিক্যাল এবিলিটি গুলো আছে কিনা, তার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আছে কিনা, টেক্সটাইলের বাইরে অন্য বিষয়গুলোর প্রতি তার আগ্রহটা তৈরি হয়েছে কিনা, তার কমিউনিকেশন স্কিলটা কতটা আছে, সে কমিউনিকেশন স্কিল গুলো আছে কিনা। তো এই ধরনের অনেকগুলো জিনিস বিবেচনা করা হয়। পরবর্তীতে যেটা বিবেচনা করা হয়, বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স কোনো এমপ্লয়ি আমাদের কোম্পানিতে থাকে, আমাদের চিন্তা করা হয় যে কোনো একটা কাজ বেসিক্যালি কাজটা করতে পারার জন্য আসলে আমরা কোনো লোক নিয়োগ করার চেষ্টা করি না।
সেটা নিয়োগ করা হয় শুধুমাত্র ডাউন লেভেলের পিপলদের মধ্যে। কিন্তু একটা অফিসার লেভেলে, একটা ম্যানেজার লেভেলে, একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন নিয়োগ করি, তখন আমরা চেষ্টা করি এই লোকটা তার জ্ঞানের মাধ্যমে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারে, সে কি কি ধরনের ইনিশিয়েটিভ নিতে জানে, সে তার নিজের কোনো ভিশন আছে কিনা, সে কোনো শর্ট টাইম প্ল্যানিং করতে পারে কিনা। অথবা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি, আমি বেশ কয়েকটা জায়গায় যেহেতু লেকচার দিই মাঝে সাঝে, সেখানে আমি প্রায় সময় যে অংশটার মধ্যে সম্মুখীন হই সেটা হলো যে যখন মানুষকে জিজ্ঞেস করি সে তার কোনো গোল আছে কিনা, সে এই বছরের জন্য শর্ট টার্ম অথবা ওই বছরের জন্য কোনো গোল সেট করছে কিনা। কিন্তু আমাদের সবার এক্সপেকটেশন থাকে কিন্তু গোল থাকে না। গোলটা যখন না থাকে তখন কিন্তু সে সামনের দিকে এগোতে পারে না। সুতরাং আমাদের এখানে গোল সেটিংটা খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়েটিভ কিভাবে নিতে হয় এটা জানাটা ইম্পর্টেন্ট। থিঙ্কিং কিভাবে করতে হয়, আর যদি থিঙ্কিং সম্পর্কে কথা বলি, আমি থিঙ্কিং সম্পর্কে 1 ঘন্টা হয়তো লেকচার দিতে পারবো, যে কিভাবে থিঙ্ক করতে হয়, কিভাবে অ্যাটিটিউডটা কি। আসলে অ্যাটিটিউড আমরা একটা শব্দ হিসেবে কিন্তু অ্যাটিটিউড শব্দটা দেখে নিই। অ্যাটিটিউড কিন্তু স্পেসিফিক ওয়ার্ড, আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু স্পেসিফিক্যালি কনভার্ট করতে পারি। যেমন আমরা বলতে পারি ভিশন, একটা মানুষের মধ্যে ভিশন আছে কিনা। ভিশন কিন্তু একটা শব্দ না, ইটস এ স্পেসিফিক ওয়ার্ড। স্পেসিফিক ওয়ার্ডটা কি? ভিশন হলো 2 রকমের একটা জিনিস বলা হয়, যে ভিশনটা হলো যে ইটস এ ক্রিয়েশন, এটা ফার্স্ট ক্রিয়েশন। তো ফার্স্ট ক্রিয়েশন সেকেন্ড ক্রিয়েশন জানতে হয়, কিভাবে ভিশন সেট করতে হয়। আমরা একটা ম্যানেজার থেকে এক্সপেক্ট করি, যদি নিয়োগের কথা যেহেতু আসছে সব লেভেলে, একটা ম্যানেজারের থেকে এক্সপেক্ট করি সে ব্যালেন্স স্কোর কার্ডিংটা জানে কিনা। আমরা টেক্সটাইলের বাইরে চেষ্টা করি যে সাবজেক্টটা হয়তো সে পড়ে নাই, সেই সাবজেক্টটা নিজেকে এনহ্যান্স করেছে কিনা। যেমন একটা প্রোডাকশনে যদি একটা মানুষ থাকে অথবা অন্য কোনো ডিপার্টমেন্টে যদি বিশেষ করে প্রোডাকশনে, সে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের যে টেকনিক গুলো আছে সেই গুলোর সাথে পরিচিত কিনা। যেমন আমরা সে কাইজেন জানে কিনা, সে কানমান জানে কিনা, ভিজুয়াল ম্যানেজমেন্ট জানে কিনা, অথবা টিকিউএম জানে কিনা। এই ধরনের সাবজেক্ট গুলো আরো অ্যাডভান্স লেভেলে যদি বলি, কোয়ালিটি কন্ট্রোলে যদি আমরা একটা মানুষকে চাই, আমরা চাই যে কোয়ালিটি কন্ট্রোলে এরকম একটা মানুষ আছে যিনি 6 সিগমা জানেন, যিনি টিকিউএম জানেন, যিনি কোয়ালিটি টুল জানেন। আজকে এইটা আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, আজকে আমাদের কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরে আমাদের ছেলেদের কোনো বিচরণ নাই, অথচ এই সেক্টরের প্রধান পোস্টগুলো কিন্তু আমাদের ছেলেরা কিন্তু না যাওয়ার কারণে অন্যদের দখলে আছে, কিন্তু সেখানে অনেক ফ্যাসিলিটিস এবং অনেক ভালো ধরনের পজিশনে তারা কিন্তু আছে। এই যে এই ধরনের জিনিসগুলো যদি একটা প্রোডাকশন পিপল যদি থাকে, সে যদি কাইজেন না জানে, আমার কাছে মনে হয় যে টোটালি অপূর্ণাঙ্গ। সে যদি কানমান না জানে, অপূর্ণাঙ্গ। সে যদি টিকিউএম না জানে, অপূর্ণাঙ্গ। সে যদি ইনিশিয়েটিভ নিতে জানে, গোল সেটিং করতে না জানে, যেটা টেক্সটাইল টুডের মাধ্যমে আমরা দেখি যে প্রচুর গোল সেটিং এর কথা বলে, ট্রান্সফরমেশনের কথা বলে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলে। আজকে ট্রান্সফরমেশনটা আমরা বলছি, হোয়াট ডাজ ইট মিন বাই ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন কিন্তু ভিতর থেকে আসতে হয়, এটা একটা শক্তি। এই শক্তিগুলো অর্জন করতে হবে, যে আমাকে নিজেকে পরিবর্তন করার জন্য, আমার কেরিয়ারটাকে পরিবর্তন করার জন্য, আমার ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করার জন্য। সেই অ্যালাইড যে সাবজেক্ট গুলো, যে আজকে আমাদের জন্য একটা অপরচুনিটিও তৈরি হয়েছে আজকে যে কোভিড এর কারণে, যে আমরা এতদিন বন্ধ আছি, আমরা কি কি ধরনের স্কিলের মধ্যে ডেভেলপমেন্ট করলাম। আমি ঠিক আছে 2 মাস পরে চাকরি হলো, কিন্তু 2 মাসটাকে যদি আমি নিজে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, কারোর সাথে পরামর্শ করে যে ইন্ডাস্ট্রি কি চায়, কারোর সাথে পরামর্শ করে যে মার্কেটিং এ কি চায়, কারোর সাথে পরামর্শ করে যে অমুক জায়গায় কি চায়, আমরা কিন্তু এই 2-3 মাসটাকে একটু কাজে লাগাতে পারি। যে হ্যাঁ আমার 2 মাস দেরি হোক, এটাকে মনে করতে পারি যে এক্সটেন্ডেড আমার ট্রেনিং পিরিয়ড, এক্সটেন্ডেড আমার স্টুডেন্ট লাইফ। এটাকে যদি তৈরি করতে পারি, তাহলে যে সময়টা আমি এই মুহূর্তে লস করছি সেটা কিন্তু কম্পেনসেট করতে পারবো। আমি মনে করি স্টিল হিউজ অপরচুনিটি আছে ইন্ডাস্ট্রিগুলোতে, প্রচুর লোকের চাহিদা আছে, কিন্তু যোগ্য লোকের অনেক বেশি প্রয়োজন আছে। আমি বলছি না টেক্সটাইল ইঞ্জিনিয়ার যোগ্য না, ডেফিনেটলি ম্যাক্সিমামের যোগ্য, ম্যাক্সিমাম মানুষের যোগ্য, না হলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো চলছে কেন? যদি যোগ্য না হয় তো মাস্কোতে 118 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে কেন? ডেফিনেটলি যোগ্য। হয়তো আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছি বলে ওটার সাথে একটু কোঅপ্ট হতে একটু ইজিয়ার হয়, কিন্তু যে এই কোঅপ্ট করার জন্য আমাদের যখন এই ধরনের মেন্টালিটির লোকগুলো যখন আসে, প্রোডাক্টিভ পজিটিভ প্রোঅ্যাক্টিভ চিন্তা করার জন্য মানুষগুলো হয়, আমি মনে করি যে তাদের জন্য আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রয়োজন আছে। আমি আরেকটা কথা বলে এখানে শেষ করব, শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলে টেক্সটাইলকে দেখতে হবে, নট লাইক দ্যাট। আমি নিজে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কিন্তু আমাদের কোম্পানিতে আমি বলবো যে শু ফ্যাক্টরিতে যখন হচ্ছে,
আমি সহ আমার দুইজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমরা শু শেখার চেষ্টা করেছি, এবং আমি ওই কোম্পানির শুর ইনচার্জ হিসেবে আমি এডিশনাল দায়িত্ব প্রাপ্ত হই। যদি আমরা পরবর্তীতে শু ইন্ডাস্ট্রিটা করি নাই, কারণ হলো যে শুতে আমরা ফিজিবিলিটি স্টাডি করে দেখলাম যে মানের শুটা আমরা করতে চাচ্ছি সেই মানের শুটার জন্য বাংলাদেশ এখন পর্যন্ত রেডি হয়নি, কিন্তু যে এন্ড মার্কেটটা আছে সেই এন্ড মার্কেটে হয় নাই। আজকে আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছে আমাদের আরেকটা ইন্ডাস্ট্রি আমরা কোম্পানি ফর্ম করেছি, যেটা অল্প কিছু দিনের মধ্যে লঞ্চ হবে। সেটা হলো যে একটা ক্রিকেট আমি করতে চাচ্ছি, সেই ক্রিকেট একাডেমির ইনচার্জ বা ইয়ের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার জড়িত। আজকে ক্রিকেট একাডেমি থেকে যখন যাই আমরা 22টা ক্রিকেট একাডেমি সম্পর্কে পড়াশোনা করি। 22টা আমার ইয়ে আছে যে আমাদের যে ইউসুফ নবী সাহেব যখন আমাদের সাথে ছিল উনিও জানেন যে আমরা 22টা একাডেমি নিয়ে কাজ করছিলাম, কোন একাডেমি কি ধরনের ফ্যাসিলিটিস আছে। যখন এই একাডেমি নিয়ে 22টা একাডেমি নিয়ে আমি আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলি, তখন বললো যে ঠিক আছে ক্রিকেট একাডেমি যেটা হচ্ছে এইটাই তুমি দায়িত্ব নাও। আমরা যখন এখন নতুন একটা আমাদের বিজনেস আসছে যে এলপিজি দিয়ে যখন কথা বলা হলো, যখন আমাদের আরেকটা ছেলেকে ইনভলভ করলাম, আমরা একটু নজর ধরলাম, তখন বললো যে ঠিক আছে এলপিজিও তো এখানে দেখতে পারে। আসল ম্যানেজমেন্টের কালচার গুলো যদি শিখি, যে আমাদের যেহেতু বেসিক এডুকেশনটা আছে, আমরা যেহেতু মোস্ট অফ দ্য পিপল যে বেসিক এডুকেশনটা আছে এটাকে যদি আরেকটা এনহ্যান্স করতে পারি, আমরা শুধুমাত্র টেক্সটাইল না, টেক্সটাইল অ্যালাইড ফিল্ড গুলোর সাথেও কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে যোগ্য হিসেবে কোম্পানির কাছে কিন্তু ইয়ে করতে পারবো। কোম্পানি কিন্তু বিভিন্ন সাইডে প্রচুর, একটা কোম্পানি প্রচুর ডাইভার্সিফিকেশন করতে চায় কিন্তু পারে না, হলো মানুষের ক্রাইসিসের কারণে। সত্যিকার অর্থে মানুষের ক্রাইসিসের কারণে। মানুষ অনেক আছে, কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে তৈরি করতে হবে, অল্প কিছু জিনিস যোগ করতে হবে, সামান্য অনেক বেশি জোগাড় করতে হবে না, অল্প কিছু জিনিস যোগ করতে হয়। দিনের শেষে যেমন কালকে পড়লাম, এটা একটু বলি যে একটা সফল ইন্ডাস্ট্রির জন্য দরকার, এখানে একজন লিখেছেন যে আমি সাকসেসফুল হতে চাই, তাহলে কি লাগবে? সাকসেসফুল হওয়ার জন্য অনেক কিছু লাগবে। প্রথমে প্রসেস নলেজ, প্রোডাক্ট নলেজ, তারপরে হলো যে আমার বিজনেস নলেজ, কমিউনিকেশন নলেজ। এগুলো যখন পূর্ণাঙ্গ হবে এজ এ মার্চেন্ডাইজার হিসেবে, তখন যদি সে অন্য কিছু করতে চায়, একটা বাইং অফিস করতে চায়, এবং বাইং অফিসটা যদি সফল করতে চায়, তখন তার 4টা পা লাগবে, 4টা লেগ লাগবে। এইটাই 4টা লেগ হলো, এইটাকে বলা হয় ব্যালেন্স স্কোর কার্ড। একটা ব্যালেন্স স্কোর কার্ড যদি তৈরি করতে পারে, তখনই সেই সফল হবে। আমরা ব্যালেন্স স্কোর কার্ড সম্বন্ধে আরেকদিন বলবো যখন সময় হবে। আপাতত এটুকু শেষ করছি। আমি মনে করি যে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এইটা সারা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবগুলো স্লো করছে, 2-3 মাস স্লো আছে, কিন্তু হতাশ হলে আমাদের কোনো উপকার আসবে না। এই সময়টাকে আমরা এক্সটেন্ডেড স্টুডেন্ট লাইফ মনে করি আমরা তৈরি হব। বাই দিস টাইম তারেক সাহেব যে কথাটা বললেন খুব চমৎকার করে বলছেন, আমি গরু কিনবো 2টা, আমি তো টেক্সটাইলের চাপ আছে কি আছে না এটা দেখবো, চিন্তা করবো না, আমি ওই জবটা পেতে হবে। সিম্পল। আমি তো একজনের জবের কোনো ক্রাইসিস নেই। সুতরাং একজন হিসেবে যদি চিন্তা করা হয়, একজন হিসেবে যদি তৈরি করা হয়, নিজেকে তৈরি করা যায় আরেকটু, এই সময়টার মধ্যে আরো কাজে লাগানো যায়, ডেফিনেটলি তার জন্য এখনো ইন্ডাস্ট্রির সেরকম ক্রাইসিস কিন্তু আমি মনে করি হয়েছে, এটা মনে করি একেবারেই মনে করি। সরি আমি বেশি লম্বা সময় থ্যাংক ইউ স্যার। না কোনো সমস্যা নেই, অনেকগুলো উত্তরে এর মধ্যে চলে এসেছে। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে জাস্ট একটা প্রশ্ন নিব আমরা। রবিন, তুমি কি লাইনে আছো? ইউসুফ ভাই, রবিনকে কি একটু আনমিউট করবেন? রবিন, রবিন শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, তুমি প্রশ্নটা করো মিল্টন স্যারকে। স্যার আমার একটা কোশ্চেন স্যার। স্যার আমি এস এ বিএফকে থেকে স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 151 বেস স্যার। স্যার আমি এখন বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, কিন্তু স্যার এখন স্যার আমি ফিল করতেছি যে আমি মার্চেন্ট গেজের কাজ করতে পারবো নাকি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবো, কোনটা আমার জন্য প্রিফার ভালো হবে, মার্চেন্ট গেজিং নাকি আমার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারটা ভালো আমার ক্যারিয়ারের জন্য? স্যার রবিন, তুমি এখন কিসে কাজ করছো? স্যার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার স্যার। আচ্ছা, এটা বলাটা খুব ডিফিকাল্ট। আপনি নিজে জিজ্ঞেস করবেন যে আপনি কোন জায়গাটার জন্য ভালো করতে পারবেন, কোন জায়গাটার সাথে আপনার পেশেন্স আছে, কোন জায়গাটা। স্যার আমার কাছে পেশেন্স কে লাগছে মার্চেন্ট গেজিং স্যার।
কেন স্যার আমি অনেকগুলো মার্চেন্টেজের সাথে কথা বলছি, তাদের সাথে যে ফিল্ডটা যে স্যার হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার স্যার একটা ফিল্ড কি স্যার অনেকটা প্রেশার স্যার আমি ফিল করি স্যার। যখন আমরা সুইং লাইনে স্যার যখন ইন্সপেকশন করি স্যার, তখন একটু কি স্যার মানে প্রেশারটা থাকে আমার সামনে, যে একটা যদি আমার ভুল হয় তা আমার জন্য সবগুলোকে রেসপন্সিবল নিতে হবে। আর মার্চেন্টাইজিং স্যার তারও প্রেশার থাকে স্যার। মার্চেন্টাইজিং নট ইজি, ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারটাও এত ইজি না, কিন্তু স্যার আমার জন্য বেটার কোনটা ভালো হবে? আমি মার্চেন্টাইজার হিসেবে ভালো, বাট আমার কাছে ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারটা আমাকে এখন ডাকা হয়েছে রেসপন্সিবিলিটির জন্য। ওকে, প্রথম কথা হলো যে আপনি কি টেক্সটাইল ইঞ্জিনিয়ার? নো স্যার, আই এম বেসিক্যালি স্যার মার্চেন্টাইজার স্যার। আমি এমটি থেকে পড়াশোনা করছি স্যার। ওকে, আপনি কোনটা, এটা একটা পুরো এব্রিভিয়েশনটা একটু বলবেন? হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি থেকেও গ্রাজুয়েশন করেছে। ওকে, প্রথম কথা হলো যে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং খুব ভালো করতে চান, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনার ভালো ধারণা পড়াশোনা করতে হবে। জি স্যার। যেমন আপনাকে যে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের প্রচুর টেকনিক্স আছে, আপনাকে জানতে হবে। আপনাকে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের প্রচুর টেকনিক আছে, সেটাকে জানতে হবে। আপনাকে সময়গুলোকে লিন ম্যানুফ্যাকচারিং এর সম্পর্কে প্রচুর নলেজ আছে, সেটাকে জানতে হবে। আপনাকে ভিজুয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে সেই নলেজ আছে, সেগুলো জানতে হবে। এই নলেজগুলো যদি আপনি নিতে পারেন, আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এত চমৎকার লাগে যে এইটা আমার কাছে মনে হয় যে আমি প্রতিদিন পড়াশোনা করি। ও থ্যাংক ইউ সো মাচ স্যার। লাইন, এখানে প্রত্যেকটা লাইন প্রতিদিন কাজে লাগানো যায় এবং খুব সিম্পল, খুবই সিম্পল, প্রতিদিন কাজে লাগানো যায়। আমি এরকম এত ইন্টারেস্টিং সাবজেক্ট আমি আসলে চিন্তাই করি না। কিন্তু এই যে কাইজেন কানমানকে কাজে লাগানো কিভাবে যায়, এটা পড়াশোনা করে যদি আপনি ছোট ছোট করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনি শুধুমাত্র আপনার ইন্ডাস্ট্রি না, আপনার বাসা থেকে শুরু করে আপনার যে কোনো জায়গায় যান, একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যদি সত্যিকার অর্থে শিখে পড়াশোনা করে, সে যে কোনো ফিল্ডে, সে মার্চেন্ডাইজিং এ গেলে ভালো করবে, সে বিজনেসে গেলে ভালো করবে, যে কোনো গেলে ভালো করবে। আমরা একটু আগে ফোর ল্যাগের কথা বলছিলাম। ফোর ল্যাগের একটা অংশ হলো প্রসেস ইমপ্রুভমেন্ট, মানে প্রসেস কন্ট্রোল যেটাকে বলা হয়। এটা আসলে অনেক বড় সাবজেক্ট। সেখানে কিন্তু প্রসেস অপটিমাইজেশন করতে গেলে যে কোনো বিজনেসের যে টেকনিকগুলো আছে, সেই টেকনিকগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি জানে। আমি বলছি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নিলে না, এইটা যিনি চর্চা করেন, পড়াশোনা করেন, চর্চা করেন, তারা সবচেয়ে বেশি জানে, তারা সফল হতে পারে। 4টা লেগের একটা লেগ তার কিন্তু সত্যিই থাকে, বাকি 3টা লেগ শিখতে হয়, কিভাবে ফিনান্স কন্ট্রোল করতে হয়, কিভাবে কাস্টমার কন্ট্রোল করতে হয়, কিভাবে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট করতে হয়। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট পার্সিয়ালি কিন্তু ওটার সাথে চলে আসে। এইটা হলো একটা অংশ। এখন মার্চেন্ডাইজিং এ যদি যেতে চান, ওই যে সবাই যে স্রোতের সাথে যদি যেতে চান, মার্চেন্ডাইজিং এর বেশ কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। সেটা হলো যে প্রোডাক্ট নলেজটা জানতে হবে। একটা প্রোডাক্টের নলেজ আনতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে। কিভাবে এই প্রসেসটাকে সহজে কম খরচে করা যায়, তার জানতে হবে। কমিউনিকেশন স্কিল, প্রচুর কমিউনিকেশন স্কিল কিন্তু লাগবে। কিন্তু তার যদি ইংরেজিতে দুর্বলতা হয়, সেই যদি কমিউনিকেশনে খুব ভালো না হয়, তাহলে তার জন্য সে মানুষকে কিভাবে করতে হবে, তাকে সেলস নিয়ে পড়াশোনা করতে হবে, মানে সেলস অথবা মার্কেটিং এ পড়াশোনা করতে হবে। তো সুতরাং আমার যদি প্রোডাক্ট নলেজ না থাকে, প্রসেস নলেজও না থাকে, সেলস সম্পর্কে নলেজ না থাকে, তাহলে যে আমি সাধারণ মার্চেন্ডাইজিং করে অনেক উপরে যেতে পারবো, সেটা কিন্তু সবসময় কিন্তু নিশ্চিত না। কিন্তু আপনি যদি ওই অংশটাতে আপনি কনফিডেন্ট থাকেন যে আপনি প্রোডাক্ট নলেজটা নিতে পারবেন, প্রসেস নলেজটা নিতে পারবেন, আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো, সেক্ষেত্রে আপনার মন থেকে যেটা টানে সেটাতেই যাবেন। আমি এখানে বলবো না যে ওখানে গেলে কেউ সফল হবে, ওখানে না গেলে কেউ সফল হবে না। প্রত্যেকটা জায়গায় সফল হওয়ার সুযোগ কিন্তু আছে, প্রত্যেকটা জায়গায়। আমি আমার একটু আগে বলেছিলাম, আমি কিন্তু ক্যারিয়ার শুরু করেছিলাম যে সেক্টরে কেউ কোনোদিন যায়নি। আমার কিন্তু ক্যারিয়ার শুরু হয়েছিল প্রোডাকশন প্ল্যানিং থেকে। আমার আগে মনে হয় কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রোডাকশন প্ল্যানিং এ যায়নি। তো ওইটার জন্য অনেক কিছু করতে হয়েছে জীবনে। যেমন আমি যখন বেক্সিমকোতে চাকরি করতাম, এটা উদাহরণ দিচ্ছি এই কারণে, হয়তো কারো হেল্প লাগতে পারে, যে বেক্সিমকোতে চাকরি করার পরে যখন আমি অল্প সময় ম্যানেজার হই, তারপরে আমি চিন্তা করলাম যে আমার পরবর্তীতে অপরচুনিটি কিন্তু খুব লিমিট হয়ে যাচ্ছে, আসবে না। দেন আমি সফলতার একটা চূড়ান্ত পর্যায় থেকে আমি নিচের দিকে নেমে গেলাম নিজেকে, আমি ইচ্ছা করে নামলাম। বেক্সিমকোর মতো একটা বিশাল প্রতিষ্ঠান থেকে আমার 5টা নেটিং মেশিনে একটা প্রজেক্ট আমি জয়েন করি। আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, আমার যারা কলিগ ছিলেন, তারা বললেন
যে এটা মনে মাথা খারাপ হয়েছে, এত বড় প্রতিষ্ঠান থেকে ছোট একটা প্রতিষ্ঠান যার 5টা নিটিং মেশিন আছে সেখান থেকে গেল। আমার গোল ছিল আমি আমার কেরিয়ার পথে ওই যে বিইউ যেটাই হোক না কেন, যে আমি নিচে নামবো, নেমে আমার যেটা সুবিধা হবে ওই প্রতিষ্ঠানটাকে আমি মাটি কাটা থেকে কাজ করলে আমার এখানে কিছু অভিজ্ঞতা অর্জন হবে। সফল হবে কি হবে না আমি জানি না, আমি সেই রিস্ক নিলাম। সেই রিস্ক নিয়ে যখন ওই প্রতিষ্ঠান মোটামুটি দাঁড়ালো, যখন চূড়ান্ত একটা পর্যায়ে আমার পারফরমেন্স থাকলো, তখন আবার চিন্তা করলাম আমি এখন আমার যদি স্যালারি বাড়াইতে চাই, আমি যদি আমার পরবর্তী লেভেলে নিয়ে যেতে চাই, তাহলে আমার আবার রিস্কে যেতে হবে। রিস্কে যাওয়ার সময় আমি যখন মার্কেটে একটু অ্যানাউন্স করলাম, তখন আমার 5টা অপরচুনিটি আসলো, কিন্তু আমি কোনো কাউকে বলি নাই, কিন্তু তারপর অপরচুনিটি আসলো। আমি ওটার মধ্যে থেকে বেছে নেওয়ার চেষ্টা করলাম এই 5টার মধ্যে কোথায় সবচেয়ে বেশি দুর্বল জায়গাটা আছে। তো দুর্বল জায়গাটা থাকলে ওখানে কাজ করার সুযোগও বেশি থাকে, তো সেই অংশটা নিলাম। অনেক সময় এটা হলো একান্ত ব্যক্তিগত চয়েস থাকে। অনেক সময় মানুষ চিন্তা করে আচ্ছা আমি ভালো প্রতিষ্ঠানে যাই, ভালো প্রতিষ্ঠান গেলে ভালো করতে পারবো, কিন্তু একটা মোটামুটি মানের প্রতিষ্ঠানটিকে ভালো করার মানসিকতা কেন আমাদের থাকবে না? আমরা তো ওই শিক্ষাটাই ইউনিভার্সিটি থেকে পাওয়ার কথা, যেহেতু আমরা সবাই সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা গ্রহণ করেছি, যে আমরা অনেক সময় বলি যে ইন্ডাস্ট্রিতে ভালো পরিবেশ নেই। আমরা দায়িত্ব কেন নিচ্ছি না ওই পরিবেশটা তৈরি করার জন্য? আমরা দায়িত্ব কেন নিচ্ছি না সেই জায়গাগুলো তৈরি করার জন্য? সেই জন্য আমি বলছি যে এটা একান্ত ব্যক্তিগত চয়েস। কোন অংশটা আপনার ভিতরে নিজেকে নিজে প্রশ্ন করেন, কোন অংশটা আপনার সাথে যায়। কিন্তু অনেক সময় মানুষের সমস্ত ওপিনিয়ন যে আপনার জন্য খুব সুখকর হবে তা না। আবার তাদের অবদানটাকে আপনি মানে ওপিনিয়নটাকে আপনি ইগনোর করতে পারবেন না যে আপনি কোন সাইডটাতে যাবেন। কিন্তু আমি বলবো যে অংশটার মধ্যে আপনার জ্ঞান সবচেয়ে বেশি অর্জন করতে পারবেন, যে অংশটা কাজ করতে আপনি তৃপ্তি বোধ করবেন, যে অংশটাতে কাজ করে আপনার লং টার্মে একটা প্ল্যানিং থাকবে, আমি এই পর্যন্ত যাব, এই পথে যাব, যেটা একটু আগে বললেন যে ব্লুপ্রিন্ট, নিজের মনের মধ্যে একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। মনে মনে একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, এইভাবে যাব, অতটুকু যাব। পরিষ্কার ব্লুপ্রিন্ট না হোক, অপরিষ্কার হলেও ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে যে এইভাবে যাব। কিন্তু বেশি লম্বা সময় নিয়ে যদি সুইচ কভার করেন, আপনি কিন্তু অনেক বেশি সময় কিন্তু পিছিয়ে থাকবেন। এটা ফ্রেশারদের জন্য বলছি যে সবাই কোন ক্যারিয়ারটা আপনি সিলেক্ট করবেন, ওই ক্যারিয়ারটাকে সিলেক্ট করবেন যে ক্যারিয়ারটা আপনি বেশি আনন্দ পান। আপনি যদি ভাগ করতে চান, ছোট একটা এরিয়াকে দুনিয়াতে বড় করে দেখা সম্ভব। আমরা অনেকে বলছি যে ল্যাবে চাকরি করছে, ল্যাব ছোট্ট মনে হয়, কিন্তু একটা ল্যাবের ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একজন ল্যাবের ছেলে ওই পর্যায় থেকে গিয়ে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মেম্বার পর্যন্ত হতে পেরেছেন। আর যখন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মেম্বার হন, তখন শুধুমাত্র টেক্সটাইলের সার্টিফিকেশন দেন না, উনি হসপিটাল থেকে শুরু করে, আনফরচুনেটলি বাংলাদেশে অ্যাক্রিডিটেশন এখন পর্যন্ত খুব কম, ওই কালচারটাই ওইভাবে তৈরি হয় না। ইন্ডাস্ট্রিতে তাও কিছুটা আছে, কিন্তু অ্যাক্রিডিটেড করার জন্য, মানদণ্ডগুলো ঠিক করার জন্য ওই পর্যায়ে পর্যন্ত চেয়ে গেলেন। সুতরাং আমরা যেখানে চাকরি করার না, ওখান থেকে কিন্তু একটা সাইডে যদি আপনার জ্ঞান থাকে, ওই জায়গা থেকে আপনি যে কোনো জায়গায় পরবর্তীতে কিন্তু কাজ করতে পারবেন। কারণ ম্যানেজমেন্টের কালচার একই, পৃথিবীতে ম্যানেজমেন্টের ধরন কিন্তু অল্প কয়েকটা জিনিস পড়াশোনা করে এইটা এই শেপের মধ্যে কিন্তু আনা যায়, এবং যে কোনো জায়গায় কাজ করা যায়। নিটিং জানলে সে অন্য ডিপার্টমেন্টে জানা যায়, ডাইং জানলে অন্য জায়গাটা, মার্চেন্ডাইজিং থাকলে প্রোডাকশনে জানা যায়। আমি কিছুদিন আগে আমাদের কোম্পানিতে একজন মার্চেন্ডাইজারকে দিয়ে দিয়েছি একটা বড় ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি হেড অফ অপারেশন হিসেবে। মাশাআল্লাহ, হি ইজ ডুইং ওয়েল। এরকম অনেক জায়গা আছে। আমি আরেকটা দিয়েছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, মাত্র 1 বছরের, তাকে দিয়েছি আরেকটা ফ্যাক্টরির ইনচার্জ হিসেবে। হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। সো এখন উনি তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং শিখেছেন, মাত্র 1 বছরের অভিজ্ঞতা। তারপরে সে আমাদের একটা ইন্ডাস্ট্রি চালান, একটা ইন্ডাস্ট্রির দায়িত্বে আছে, একটা মার্চেন্ডাইজার যিনি কোনোদিন অপারেশন চালান নাই। কারণ আমরা দেখেছি তার মধ্যে অ্যাটিটিউড আছে, তার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, তার মধ্যে ভালো কিছু করার জন্য অ্যাগ্রেসিভনেস আছে, তার মধ্যে সততা আছে, তার মধ্যে ইন্টিগ্রিটি আছে। ডিপ ইন্টিগ্রিটি ছাড়া কোনো জায়গায় ভালো করা যায় না। এই অনেকগুলো জিনিস আমরা যখন মিলিয়ে দেখলাম, তখন মনে করলাম যে না, আমার অ্যাভেলেবেল মানুষের চেয়ে এই মানুষটা আরো অনেক বেশি যোগ্য হবে, কারণ তার অনেকগুলো ক্রিয়াতে যোগ্যতা আছে। আমরা তার জন্য একটু সময় অপেক্ষা করলাম যে তাকে হয়তো কিছুটা কালচার করতে হবে, 5 মাস, 6 মাস, 8 মাস। দিনের শেষে প্রত্যেকটা মানুষের সবকিছু পারে, কিন্তু নিজের বিশ্বাস, নিজের শক্তি নিজের সাথে থাকতে হবে। এনিওয়ে, আমি জানি না আমি আপনাকে স্যাটিসফাই করতে পেরেছি কিনা। অসংখ্য ধন্যবাদ মিলন স্যার। মোটামুটি
মোটামুটি আমাদের যারা ছিল ক্যান্ডিডেটদের আমার ধারণা আমরা সম্পূর্ণ এগিয়ে গিয়েছি। আপনারা আমাদের এত গুরুত্বপূর্ণ তথ্য এবং এত প্রাঞ্জল আলোচনা ছিল, সময় মধ্যে দিয়ে শেয়ার হয়ে গেছে, আমরা ভেরিফাই শেষ করার সময় এসে সবাই ইলেকট্রিসিটি এখন বের করেছে। সবাইকে আপনাকে ঠিকমতো আমরা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ভালো ভালো কথা বলছেন, এই জন্য মনে হয় শুনতে পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ মিল্টন স্যারকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং সাজেশন দিয়ে স্টুডেন্টদেরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ তারেক ভাইকে, ধন্যবাদ ইউসুফ ভাইকে সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য এবং টেক্সটাইল স্টুডেন্টকে বিএফটির সাথে এই আয়োজনের সাথে থাকার জন্য। স্টুডেন্টদের উপলক্ষে কথা যেটা বলবো, যে যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে অপরচুনিটি আছে। নিজেদের উপরে কনফিডেন্স ঠিক রেখে আত্মবিশ্বাস নিয়ে যেতে হবে, স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে হবে। যখনই কিছু সুযোগ পাওয়া যাবে সেটা সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন পরিবারকে নিয়ে, এবং নিজের নিরাপত্তার সাথে সাথে পরিবেশ, সমাজ নিরাপদে রাখার চেষ্টা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লম্বা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।